আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? একটু মেসেজ করে জানান। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা আমরা একটু একটু পরে শুরু করব। আরো কিছু মানুষ জয়েন হোক, আজকেরটা ইম্পর্টেন্ট। সো আমরা একটু পরে শুরু করি, ওকে? আর 3 থেকে 4 মিনিট পরে আমরা একটু অপেক্ষা করে শুরু করি। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। অনেকে চলে আসছে এর মধ্যে। আমরা ক্লাসটা শুরু করে দিই, ওকে? তো লাস্ট আমাদের ক্লাস যেটা ছিল সেটা হলো ফেসবুক মার্কেটিং পার্ট 1 ছিল। আর আজকে আমাদের ফেসবুক মার্কেটিং পার্ট 2, যেখানে আমরা মেটা বিজনেস সুট, মনিটাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন এই ব্যাপারগুলো নিয়ে শিখবো। অটোমেশন, অনেকগুলো টপিক আজকের আছে। সো আমরা একটু ধৈর্য ধরে আজকের ক্লাসটা করব। খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দেওয়ার চেষ্টা করব। তো সবাই একটু মাথায় রাখবেন এই ব্যাপারটা। হ্যাঁ, আজকে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে, প্লাস যদি পারেন তাহলে আপনি কাগজ কলম নিয়ে বসতে পারেন, কারণ আজকের ব্যাপারগুলো লিখেও রাখতে হবে। আজকে ক্লাস নাম্বার 6 এবং ফেসবুক মার্কেটিং পার্ট 2। তো আমরা শুরু করি। মেটা বিজনেস সুট, অটোমেশন, এবি টেস্টিং সবই আমরা আজকে দেখব। তো তো ফার্স্টে আমাদের এটা যদি দেখেন, এটা হলো আমাদের ফেসবুক মার্কেটিং এর আমাদের লাস্ট ক্লাসে যেগুলো ছিল, যে প্রফেশনাল মোড, পেজ, গ্রুপ, এগুলো নিয়ে আমরা আইডিয়া নিয়েছি। তাছাড়া কিভাবে আমরা পেজ খোলার যে সিস্টেম গুলা 3টা দেখেছি, যে যদি বেশি পেজ খোলার সময় ঝামেলা করে তাহলে আমরা এইভাবে খুলবো। তারপর হলো আমরা পেজ অপটিমাইজেশন দেখেছি, পেজের মধ্যে যে চেঞ্জেস গুলো আনা যাবে, ইউজার নেম, নাম চেঞ্জ করা, তারপর পেজ ডিলেট, ডিঅ্যাক্টিভেট করা, ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট করা, কল টু অ্যাকশন বাটন সেট করা, সবই দেখা হয়েছে। তো চলেন এখন আমরা মেসেজ অটোমেশন ফার্স্টে দেখবো। সেটার জন্য আমাদের মেটা বিজনেস সুটে যেতে হবে। তো ফার্স্টে আমি আমার আইডিতে যাই, এটা আমার আইডি। এরপর হলো এখান থেকে আমরা রাইট ক্লিক করে, মানে ডান সাইডে আমার ফটোতে ক্লিক করে আমার যে পেজটা আছে গ্রোথ ওয়েভ, সেখানে আমরা চলে যাব। গ্রোথ ওয়েভে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে বাম সাইডে মেটা বিজনেস স্যুট আছে। এটা বাম সাইডে থাকে, নিচে থাকে, যে কোনো জায়গায় থাকতে পারে। আপনি এটা খুঁজে নেবেন, মেটা বিজনেস স্যুটে ক্লিক করবেন, ওকে? মেটা বিজনেস সুটে যখন আমি ক্লিক করব, এটা হলো মেটা বিজনেস সুটের ইন্টারফেসটা। এখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখানে কমেন্টস দেখতে পাচ্ছি, এখানে আমাদের মেসেজ গুলো দেখতে পাচ্ছি, সবকিছু হোম পেজে সামারি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের হোম পেজে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, যেহেতু সবকিছু সামারি আমরা দেখতে পাচ্ছি। আমরা মেইন মেইন অপশনস গুলাই আগে দেখি। তো বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ, তারপর আছে হলো নোটিফিকেশন। নোটিফিকেশন হলো যারা আমাদের পেজে কমেন্ট করছে, লাইক দিয়েছে, সেগুলোর উপর যে নোটিফিকেশন গুলো আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। এরপর হলো ইনবক্সের অপশন, যেখানে আমাদের মেইন কাজগুলো আজকে স্টার্ট হবে। ইনবক্সের পার্টে আমরা এখানে ইনবক্সে অনেক কিছু কাজ করব, ওকে? এরপর হলো কন্টেন্ট আছে, প্ল্যানার আছে, অ্যাডস আছে, ইনসাইট আছে, অল টুলস আছে। তো আগে ইনবক্স থেকে শুরু করি, তারপর বাকি জিনিসগুলা দেখাবো এক এক করে। তো ইনবক্সে আসলে অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, কমেন্টস, এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। অল মেসেজ মানে হলো আপনার ইনস্টাগ্রাম যদি কানেক্ট করা থাকে, ইনস্টাগ্রামের মেসেজ এবং মেসেঞ্জারের মেসেজ সবই এখানে দেখতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপের অপশনটা যদি আপনি পেয়ে থাকেন, এটা সবগুলাতে আসে না, আস্তে আস্তে এই আপডেটটা আসতেছে। হোয়াটসঅ্যাপ এটা একটা নতুন অপশন। এই অপশনটাও যদি আপনার চলে আসে, তাহলে দেখবেন হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনি মেটা বিজনেস সুট দিয়ে মেসেজের
এখানে সব দেখতে পাবেন। সো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তিনটাই তো মেটা কোম্পানির। সো এই তিনটাকে একত্রে ম্যানেজ করার যে টুলস, সেটাই কিন্তু মেটা বিজনেস স্যুট। আমি এটা লাস্ট ক্লাসেও বলেছিলাম। তো আমার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিন্তু কানেক্ট করা নাই, আপনারা চাইলেই এখান থেকে কানেক্ট করতে পারবেন। আবার মাঝে মাঝে ফেসবুকের প্রবলেমের জন্য কানেক্ট করতে প্রবলেমও হইতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ইনস্টাগ্রামে দেখবো। তো আজকে হলো আমরা এই যে মেসেঞ্জারে কিভাবে আমরা অটোমেশন করব, বা মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে কিভাবে অটোমেশন মেসেজ সেট করব, ব্যবহার করব, সেই ব্যাপারগুলো শিখবো। তো এটার জন্য আমাদের উপরে অটোমেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে এই চিহ্নটা অথবা এই বাটন যেটাই দেখেন না কেন আপনি এখানে ক্লিক করবেন, এই চিহ্নটার কথা মাথা রাখবেন। এমনকি এই অটোমেশন লেখাটাও যদি থাকে সমস্যা নেই, এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, যেমন অ্যাওয়ে মেসেজ, আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, কাস্টম কিওয়ার্ড, কন্টাক্ট ইনফরমেশন, লোকেশন। আপনারা এই যে নিচে দেখছেন একটা বড় দাগ, এটা টেনে কিন্তু আপনি ডানে বামে আরো অনেকগুলো অপশন পাবেন। তো আমার এই পেজে যেহেতু কয়েকটা অপশন আমি ব্যবহার করেছি, যার কারণে এগুলা নিচে দেখাচ্ছে। সো উপরে দেখা যাক অথবা নিচে দেখা যাক, আপনারা এগুলা কিভাবে ব্যবহার করবেন সেগুলা চলেন দেখি। তো আমরা আজকে তিনটার ব্যবহার শিখবো। প্রথমত হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা হলো কেউ যদি আপনার পেজে মেসেজ দেয়, প্রথমে যে মেসেজটা যাবে, যেটাকে বলে গ্রিটিংস মেসেজ, স্বাগতম বা এরকম অভিনন্দন জানা একটা মেসেজ, সেটাকে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই হিসেবে বলতে পারি। সো ইনস্ট্যান্ট রিপ্লাইটা আমরা সেট করব। তো এটা উপরে যদি পান তাহলে ট্রাইটে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা থাকবে এবং ট্রাইট অপশন নিচে দেখা যাবে। আর নিচে থেকে যদি করতে চান তাহলে এডিট অপশনটা ব্যবহার করতে পারেন। সো আমি নিচের অপশনে যেহেতু আছে, আমি এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে আমাকে এইটা দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে? যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অফ করা আছে। ফার্স্ট আমি অন করব। এরপর বলতেছে যে কোন ইয়াতে মেসেজটা সেট করতে চাও, ইনস্টাগ্রামে নাকি মেসেঞ্জারে। তো আমার যেহেতু ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই, আমি শুধু মেসেঞ্জারে সিলেক্ট দিব। এরপর এখানে বলবে যে কোন মেসেজটা যাবে। যেমন কেউ যদি প্রথমে মেসেজ দেয় তাহলে কি যাবে? হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ। এটা যাবে। তো হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা মেসেজ। এটা আপনি চাইলে বাংলাতেও দিতে পারেন, যে আসসালামু আলাইকুম, আমাদের পেজে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা খুব শীঘ্রই আপনার মেসেজের উত্তর দিব। এরকম কিন্তু অনেকেই সেট করে রাখে ইনস্ট্যান্ট রিপ্লাই হিসেবে। আপনারা যদি কোনো ফেসবুক পেজ থেকে কোনো কিছু পারচেস করেন, দেখবেন যে অনেকে এরকম অটোমেশন কিন্তু বাংলায় সেট করে। আপনি এখানে বাংলায় টাইপ করবেন, তাহলে বাংলায় সেট হবে। তো আমি যেটা এখানে চেঞ্জ আনবো সেটা হলো প্রত্যেকের নামের প্রথম অংশটা যাতে মেনশন করে। যেমন আমার নাম হলো শায়েক আহমেদ, সে যাতে এভাবে লেখে যে হাই শায়েক, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। এই নামটা আমি সেট করতে চাচ্ছি। এটা করার জন্য আমার ফার্স্ট এই যে হাইয়ের যে অপশনটা, এখানে মাউসটা নিতে হবে, তারপর একটা স্পেস দিব। নিচে দেখেন এখানে একটা অপশন আছে যে পার্সোনালাইজ ইউর মেসেজ। এই পার্সোনালাইজ ইউর মেসেজ আমি ক্লিক করব। এখানে বলতেছে যে তুমি কি যে মেসেজ দিবে তার প্রথম নাম ধরে মেনশন করে মেসেজটা পেতে মানে দিতে যাচ্ছ, নাকি লাস্ট নাম ধরে। তো আমি প্রথম নামটা সিলেক্ট করব। বাংলাদেশের বলেন অথবা যে কোনো দেশে বলেন, সাধারণত প্রথম নাম ধরেই ডাকা হয়। তো হাই শায়েক, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। এবার দেখেন মেসেজটা এভাবে আসবে। তখন হাই ছিল শুধু, এখন হাই শায়েক হয়ে গেছে। So, এই পুরাটা যদি আমার কাজ হয়, মানে উপরে যদি এটা এনাবল থাকে, মেসেঞ্জার যদি আমার এটা টিক চিহ্ন দেওয়া থাকে, এবং নিচে যদি আমি নাম সেট করি, মেসেজ সেট করি, তারপর আমার জাস্ট সেভ চেঞ্জেস নামে যে অপশনটা, সেখানে সেভ করে দিব। এখানে দেখেন আমার একটা ব্লু টিক চিহ্ন চলে আসছে, মানে এটা অন আছে। ওকে, এখন আপনাদের যে কাজটা, সেটা আমি একটা ছোট্ট কাজ দিব। আপনারা আমার পেজে মেসেজ করবেন, এই মেসেজটা আমি দেখবো যে আপনাদের কাছে ইনস্ট্যান্ট রিপ্লাইটা যাচ্ছে কিনা। সেটার জন্য আমি আপনাকে পেজের লিঙ্কটা দিচ্ছি, আপনারা কাইন্ডলি মেসেজ করেন। পুরো ক্লাস আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। সবাই একসাথে মেসেজ করবেন না। 4-5টা মেসেজ যদি আপনারা স্ক্রিনে দেখেন যে হয়ে গেছে, তাহলে সবাই মেসেজ করবেন না, কারণ অনেকগুলো টুলস দেখাবো। তো তো সবাই যদি মেসেজ ব্যবহার করে ফেলেন, সবার সাথে সবার কাছে হয়তো মেসেজগুলো নাও যেতে পারে। তো একটু কয়েকজন জাস্ট মেসেজটা দেন। আর যদি স্ক্রিনে দেখেন, আমি যখন দেখাবো যে কয়েকটা মেসেজ চলে আসে, আপনারা মেসেজ অফ করে দিবেন। আচ্ছা, মেসেজ অফ করে দেন। আপনারা কয়েকজন মেসেজ করার কথা, আচ্ছা মেসেজটি একটু অফ করেন। এখানে দেখেন একজন মেসেজ করছে, এই যে দেখেন হাই স্যার। এই যে ওনার নাম কি? নাজমুস সাদা রোহান। হ্যাঁ। তো ওনার দেখেন নামের প্রথম অংশটা নিয়ে হাই নাজমুস সাদা, তারপর হলো থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, চলে গেছে। এখানে হলো আরেকজন কমেন্ট মেসেজ করছে আমাকে হাই লিখে, তো তার প্রথম নামটা নিয়ে নিছে। এখন দেখেন তার কিন্তু তিনটা নাম।
তাই না? তিনটা ভাগে নাম। সো প্রথম নামের মধ্যে কিন্তু দুইটা ওয়ার্ড, বা বলা যায় লাস্টের যে আমার নাম শায়েক আহমেদ, আহমেদ বাদে বাকি এর আগে যাই থাকবে তাই কিন্তু প্রথম নাম হিসেবে কাউন্ট করা হবে। তো ওনার ক্ষেত্রে তাই কিন্তু করা হয়েছে, যে ওনার নাম মার্মা হলো লাস্ট নেম, ওইটা বাদে বাকি পুরাটাই কিন্তু ফার্স্ট নেম হিসেবে কাউন্ট করা হয়েছে। আবার যদি দেখেন সবার কাছে যাবে, আস্তে আস্তে যাবে, এটা হলো অটোমেশন মেসেজ, তো একটু সময় নেয়। যেমন দেখেন ওনারটাতে দেখেন হাই স্যারের পরে কোনো রিপ্লাই যায় নাই, একটু সময় পরে যখন আমি রিফ্রেশ দিব রিপ্লাইটা চলে যাবে। তো এখন আপনারা যদি একটু কাইন্ডলি মেসেজটা অফ করেন তাহলে ভালো হয়। সবাই মেসেজ করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, বাট সবাইকে একটু রিপ্লাই যাতে যায় এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো মেসেজটা একটু অফ রাখতে। আচ্ছা, তো আহমেদ জোবায়ের দোহা, চলেন আমরা দোহার মেসেজটা আবার ওনাকে খুঁজে দেখি যে উনি কি আছে কিনা এখানে। অনেকের কাছে অটোমেশন চলে গেছে, অনেকের কাছে কিন্তু এখনো যায়নি, যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তো এই যে দেখেন এতক্ষণে একজন একজন করে যাচ্ছে, অনেকের 2 থেকে 5 মিনিট সময়ও লাগতে পারে। আচ্ছা, যাই হোক, এখন আপনারা আমাকে মেসেজে একটু জানান যে আপনারা কি তাহলে মেসেজের রিপ্লাই পাচ্ছেন, মোটামুটি বুঝতে পারছেন কিভাবে ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেট করতে হয়। খুব কঠিন কিন্তু কিছু না, খুবই সিম্পল। জাস্ট আমি তিনটা অপশন ব্যবহার করছি, মেসেজটা সেট করছি, মেসেঞ্জার সিলেক্ট করছি এবং এটা অন করে দিছি, আর কিছুই না। আচ্ছা, এরপরে আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটা, সেটা কিভাবে যুক্ত করে চলেন সেটা দেখি। ওকে, এখন এইটা এনাবল করার পরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটা, সেটার ঠিক এটাই, যে আপনি উপরে যদি পান তাহলে ট্রাই ইট অপশনে ক্লিক করবেন, আর আপনি একবার ব্যবহার করলে এটা নিচে চলে আসে। সো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে আমি এডিট অপশনে ক্লিক করব। এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কি জানেন, একটা মেনু বার থাকে না ডান সাইডে, যেখানে ক্লিক করলে আমরা অনেকগুলো কমন কিছু মেসেজ দেখতে পারি। তো সেই জিনিসটা আসলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে পড়ে। এক সেকেন্ড দাঁড়ান, আমি একটু আমার কোয়েশ্চেন গুলো আগে দেখি। এই তো এখানে কোয়েশ্চেন গুলো আছে। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেটা, আমি আবার প্রথম থেকে দেখাই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আমারটা নিচে দেখাচ্ছে, আমি এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখানে এটা অন করব। অন করার পর এখানে মেসেঞ্জার সিলেক্ট করব, এবং নিচে দেখেন অপশন আসছে যে অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন। আমি অ্যাড অ্যানাদার কোয়েশ্চেনে ক্লিক করে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, আমি তিনটা কোয়েশ্চেন রাখতে চাচ্ছি। এই কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3 তে কি কি রাখবো চলেন সেগুলো এডিট করি। এই যে দেখেন এডিট বাটনটা ক্লিক করি। এডিট বাটনটা ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কোয়েশ্চেনটা দিতে বলতেছে। সো আমি অলরেডি কিছু কোয়েশ্চেন বানায় রাখছি। আমি যেটা বলছি চ্যাট জিপিটি কে, যে আমার তিনটা বেসিক ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বানায় দাও আমার এই এজেন্সি পেজের জন্য, গ্রোথ ওয়েভ নামে যেটা আছে। সো আমি সেগুলাই কপি করব, একটা একটা করে কপি করে এখানে কোয়েশ্চেনটা পেস্ট করব। আচ্ছা, আমার এখানে এই ডাব্লুটা বাদ পড়ে গেছে। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি পেস্ট পেস্ট করব, আর নিচে উত্তরটাও পেস্ট করব। এখন কথা হলো এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন জিনিসটা কি সেটা একটু বুঝেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হলো কাস্টমাররা সাধারণত যে কোয়েশ্চেনগুলো কমনলি করে সেগুলাই হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। সো যেমন হইতে পারে ডেলিভারি চার্জ কত, এটা সবচেয়ে কমন কোয়েশ্চেন যদি আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন। সো ডেলিভারি চার্জ কত, এটা কিন্তু সবাই জানতে চায়, আপনি এখানে যুক্ত করতে পারেন। এখানে কোয়েশ্চেনের নাম দিবেন ডেলিভারি চার্জ কত, আপনাদের ডেলিভারি চার্জ কত, উত্তর দিয়ে দিবেন ঢাকার ভেতরে 60 টাকা, ঢাকার বাহিরে 120 টাকা, এভাবে দিয়ে নিচে এটা এনাবল করে দিবেন। এটা এনাবল না থাকলে কিন্তু আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কাজ করবে না। ওকে, আচ্ছা, এরপর কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 আমার রেডি করা আছে, আমি জাস্ট এখান থেকে কপি করব আর এখানে পেস্ট করব। আচ্ছা, এটা করার পর সেম এটা এনাবল করে দিব, না হলে কিন্তু এটা কাজ করবে না। আবার কোয়েশ্চেন নাম্বার 3 তে যাব, সেম কোয়েশ্চেন কপি করব, কোয়েশ্চেন পেস্ট করব। তারপর আমি যেটা করব এটাও এনাবল করে দিব। তিনটা এনাবল করছি, দেখছেন তিনটা এনাবল করছি, যে তিনটা কোয়েশ্চেন আমি সেট করেছি, কোয়েশ্চেনও লিখেছি, উত্তরও লিখেছি, এবং বাটনও সেট করেছি যে হ্যাঁ এটা যাতে দেখা যায়। এই তিনটা কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন হোয়াট সার্ভিসেস ডাজ গ্রোথ ওয়েভ অফার, সেকেন্ড কোয়েশ্চেন হাউ ক্যান আই গেট স্টার্টেড উইথ গ্রোথ ওয়েভ, এন্ড থার্ড কোয়েশ্চেন হোয়াট ইন্ডাস্ট্রিজ ডাজ গ্রোথ ওয়েভ ওয়ার্ক উইথ। এই তিনটা কোয়েশ্চেন ডান সাইডে এই কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছেন। এর নিচে দেখবেন একটা হলো কোয়েশ্চেন আর একটা হলো মেনু বার। আমি মেনু সিলেক্ট করবো, আমি চাচ্ছি মেনুতে যাতে এটা দেখা যায়। তো মেনু সিলেক্ট করে কোয়েশ্চেনে সিলেক্ট করে দুইটাতেই এটা চলে আসবে। আমি মেনু সিলেক্ট করে দেখতেছি যে সব ঠিক আছে কিনা। ওকে, সব ঠিক আছে, আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন আপনারা যেটা পাবেন সেটা হলো একটু রিফ্রেশ দিলে দেখতে পাবেন যে এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের একটা বার দেখা যাচ্ছে। আপনারা এই বারটা ব্যবহার করবেন, আমি স্ক্রিনেও দেখাই দিচ্ছি যে কিরকম হবে এই ব্যাপারটা। আমি আমার আইডিতে চলে যাব, আইডিতে চলে যেয়ে আমি গ্রোথ ওয়েভ একটা মেসেজ টাইপ করব। গ্রোথ ওয়েভ এজেন্সি, এটার মেসেঞ্জারে যদি ক্লিক করি এখানে দেখবেন যে এই যে কোয়েশ্চেন গুলো চলে আসছে না, দেখতে পাচ্ছেন এই যে তিনটা কোয়েশ্চেন,
আমার নর্মাল কোয়েশ্চেন আকৃতিতেও চলে আসছে, আবার দেখেন মেনু অপশনে চলে আসছে। আমি কি দেখাইতে পারছি, আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি যে কতটা ইজিলি আপনি কিছু কোয়েশ্চেন যুক্ত করতে পারবেন? এবং তিনটা কিন্তু লিমিটেড না, আপনি একটাও করতে পারেন, পাঁচটাও করতে পারেন, আপনার উপর ডিপেন্ডেন্ট। সাধারণত তিনটা দেওয়া থাকে, এই জন্য আমি তিনটা করে দেখাইলাম। সাধারণত তিনটা দেওয়া থাকে বলতে বিভিন্ন পেজে তিনটাই ব্যবহার করতে আমি দেখেছি, এবং তিনটার বেশি কোয়েশ্চেন এখানে 10-20টা কোয়েশ্চেন দেওয়া তো কিছু নাই। এখানে আপনি যেগুলো সবচেয়ে কমন কোয়েশ্চেন জাস্ট ওই জিনিসগুলো যুক্ত করবেন, যেমন ডেলিভারি চার্জটা সবচেয়ে কমন, তারপর হলো প্রোডাক্ট কি অ্যাভেলেবেল আছে কিনা, কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এগুলো কমন কোয়েশ্চেন। তারপর আরো অনেক কিছু আছে যেগুলো কমন কোয়েশ্চেন। সো আপনারা কি তাহলে এভাবে পারবেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ব্যবহার করতে এবং ইনস্ট্যান্ট রিপ্লাই ব্যবহার করতে? কোনো কি সমস্যা হবে? যদি প্র্যাকটিস করতে যে আটকে যান, খুব সুন্দর করে আমাদের সাপোর্টে চলে আসবেন, একেবারে সিম্পল। সো এখানে কিছুই না, জাস্ট তিনটা ক্লিক, আর কিছুই না। ওকে, এখন চলেন আপনাদের মেসেজ আমি দেখাই। এখানে তো মনে করেন দেখলেন যে অটোমেশন, আপনারা একটু মেসেজেও দেখেন যে আপনারা কিন্তু অটোমেশনটা ব্যবহার করছেন অনেকে। যে দেখেন সিয়ামি রহমান, সে হলো হোয়াট সার্ভিসেস ডাজ গ্রোথ ওয়েভ অফার, এটাতে ক্লিক করছেন এবং এই রিপ্লাইটা ওনার কাছে অটোমেটিক চলে গেছে। তারপর এমডি আব্দুল মাহিন, সে বলছে যে হোয়াট ইন্ডাস্ট্রিজ ডাজ গ্রোথ ওয়েভ ওয়ার্ক উইথ, এটাতে ক্লিক করছে, ওনার কাছে উত্তর চলে গেছে। এরপরে দেখেন যারা যারা মেসেজ করতেছে তাদের কাছে কিন্তু অটোমেটিক এই উত্তরগুলো চলে যাচ্ছে। সিম্পল, খুবই সিম্পল। আপনি জাস্ট ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন গুলা সিলেক্ট করবেন আর সব অটোমেটিক চলে যাবে। তো ইনস্ট্যান্ট রিপ্লাই এক জিনিস, ফ্রিকোয়েন্টলি আস্ক কিন্তু আরেক জিনিস। ইনস্ট্যান্ট রিপ্লাই হলো প্রথম মেসেজটা দিলে সাথে সাথে যেই উত্তরটা চলে যাবে, যেমন হাই আলমাস, এই ব্যাপারটা চলে গেছে আলমাসের নাম অনুযায়ী। আর সেকেন্ড যেটা ছিল, উনি হলো মেনু বার থেকে ক্লিক করছে হাউ ক্যান আই গেট স্টার্টেড উইথ গ্রোথ ওয়েভ, এজন্য উনাকে এইটার উত্তর চলে গেছে যেটা হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। সো উনি দুইটাই ব্যবহার করছে, তাই আমি দুইটাই দেখাইলাম। আচ্ছা, কেমন হইতো যে কেউ আমার পোস্টে কমেন্ট করতো, তার কাছে অটোমেটিক মেসেজ চলে যাইতো? আপনারা আমাকে বলেন তো এটা কেমন হয়, যে কেউ আমার পোস্টে কমেন্ট করবে, আমার তাকে মেসেজ করতে হবে না? আচ্ছা, এটার ইউজ কেস একটু বলেন তো কোথায় হইতে পারে? অনেকে বলে না যে প্রোডাক্টের প্রাইস কত, এই টি শার্টের প্রাইস কত, শাড়ির প্রাইস কত, এই জিনিসগুলো জিজ্ঞেস করে না? তো আপনি যদি 5 জনের কাজ এখন থেকে একা করতে পারেন তাহলে কেমন হয়? আপনার কোনো মানুষ রাখতে হবে না কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, আপনার কোনো মানুষ রাখতে হবে না মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য, অটোমেটিক্যালি সব হবে। চলেন সেটা আমরা দেখি। তো সেই জিনিসটার নাম হলো কমেন্ট টু মেসেজ। এই যে দেখেন কমেন্ট টু মেসেজ, এই অপশনটা নিচে দেখা যাচ্ছে। অনেকে এখানে না পাইলে উপরে খুঁজবেন, অথবা এই যে এই নিচের বারটা আছে এটা দিয়ে ডান সাইডে চলে যাবেন, এটা সবার লাস্ট অপশনটাতে দেখা যায় যে কমেন্ট টু মেসেজ। এটা অটোমেটিক মেটা বিজনেস সুটে ইন্টিগ্রেটেড করা আছে, যেটা অনেক অস্থির একটা ব্যাপার। আমরা এটা ব্যবহার করব, এটা আমরা এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে গেলে আপনি দেখেন এখানে অফ করা আছে, এটা আমরা অন করব। মেসেঞ্জার সিলেক্ট করা না থাকলে মেসেঞ্জার সিলেক্ট করে ফেলবো। এমনকি এখানে হ্যাশট্যাগ আমাদের সেট করতে বলতেছে, আমরা হ্যাশট্যাগও সেট করব। তো এখানে হ্যাশট্যাগ 1 দেখাচ্ছে, চলেন আমরা দুইটা হ্যাশট্যাগ বা তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করি। তিনটা হ্যাশট্যাগ আমি নিলাম, অ্যাড হ্যাশট্যাগে ক্লিক করে তিনটা হ্যাশট্যাগ নিলাম। তো ফার্স্ট হ্যাশট্যাগটা হলো টি শার্ট, সেকেন্ড হ্যাশট্যাগটা মনে করেন শার্ট, টি শার্ট, শার্ট অ্যান্ড প্যান্ট, টি শার্ট, শার্ট অ্যান্ড প্যান্ট, এটা। এখন কথা হলো এটা না হয় হ্যাশট্যাগ গুলার নাম দিলাম। এখন এই হ্যাশট্যাগ গুলাতে মানে কেউ যদি এই হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট করে তাহলে কি হবে সেটা চলেন দেখি। এই হ্যাশট্যাগ গুলার এডিট অপশন আমি ডান সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে মেসেজ অপশনে দিব আওয়ার টি শার্ট প্রাইস স্টার্টস উইথ 500 টাকা। সেম জিনিসটা আমি কপি করব। আমি এখানে নিচে হ্যাশট্যাগ 2 তে যাব। আমি এখানে লিখব আওয়ার শার্ট প্রাইস স্টার্টস উইথ 1000 টাকা, 1000 টাকা দিয়ে শুরু হবে। এটা আমি থার্ডে চলে যাব, আবার এডিট অপশনে ক্লিক করব এবং মেসেজটা এখন টাইপ করব যেটা, যে আওয়ার প্যান্ট প্যান্ট প্রাইস, প্যান্ট প্রাইস স্টার্টস উইথ 2000 টাকা, 2000 টাকা দিয়ে শুরু। এখন এখানে আপনারা বলতেই পারেন যে স্যার এটা না হয় আমি তিনটা বাটন দেখলাম, এখানে কি আমি তিনটাই করতে পারবো? না, এখানে আপনি চাইলে আরো এখানে তৈরি করতে পারবেন পছন্দ মতো। আপনি যদি 100টা হ্যাশট্যাগ বানাইতে চান 100টা বানাবেন। আমি তিনটা ডেমো হিসেবে দেখাচ্ছি, এবং দেখেন কোনটার উত্তর কিরকম আপনার কাছে যাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি। এখন আপনাদের আরেকটা কাজ দিব, সেটা হলো আমার যে পোস্ট গুলো আছে গ্রোথ ওয়েভের, যে কোনো পোস্টে, রিসেন্ট বলেন পুরনো বলেন, যে কোনো পোস্টে জাস্ট এই হ্যাশট্যাগ গুলা ব্যবহার করতে হবে, এবং হ্যাশট্যাগ গুলা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। একটা হ্যাশট্যাগ
এই হ্যাশট্যাগ হুবহু হইতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। আপনারা যদি ভুল হ্যাশট্যাগ ব্যবহার করেন কাজ করবে না, বুঝাইতে পারছি? আমি যেভাবে দিছি আপনারা জাস্ট কপি করেন আর এটা কমেন্ট সেকশনে পেস্ট করে দেন। এখন পোস্ট এরকম দিতে পারি যে আমাদের টি শার্টের কালেকশন চলে আসছে, আমাদের টি শার্টের কালেকশনের যদি আপনি প্রাইস জানতে চান তাহলে হ্যাশট্যাগ টি শার্ট লিখে কমেন্ট করেন, আমরা আপনাদের প্রাইস সাথে সাথে ইনবক্সে দিয়ে দিব। একটা ভিডিও করলেন অথবা পোস্টে লিখে দিলেন, কেউ হ্যাশট্যাগটা ব্যবহার করলো, সাথে সাথে আপনার পোস্টে চলে গেল। আমি সেভ চেঞ্জেস দিয়ে আগে সেভ করি, তারপর আমি অটোমেশন অফ পার্টে যে দেখি যে এটা কাজ করতেছে কিনা। এখানে এনেবল করে দিছি, তাই না? আচ্ছা, এখন আমি মেটা বিজনেস সুটে যাই। ওকে, দেখছেন অলরেডি কাজ কিন্তু করতেছে। দেখেন, আওয়ার টি শার্ট প্রাইস উইথ 500 টাকা। তারপর হলো আওয়ার সবাই টি শার্ট ব্যবহার করলে আমি দেখাবো কিভাবে। এই যে একজন ডিফারেন্ট কিছু ব্যবহার করছে, সে হলো প্যান্ট ব্যবহার করছে, যে আওয়ার এটা হলো প্যান্ট, এটা কই মাত্রই তো দেখলাম, আওয়ার প্যান্ট, এই যে আমার প্যান্ট, ও সরি, উনি দুইটা ব্যবহার করছে আমি দেখি নাই। আমার প্যান্ট প্রাইস স্টার্ট উইথ 2000 টাকা। সো যে যেটা কমেন্ট করবে তার কাছে সেইটা রিপ্লাই চলে যাবে। সো এখন যে কাস্টমারদের যে কমপ্লেন থাকে যে আপনারা কেন ইনবক্সে মেসেজ আসতে বলেন, আপনারা দেখেন না যে কাস্টমার কমপ্লেন করে যে আমরা কোনো একটা প্রোডাক্ট মনে করেন দিলাম, যে একটা মনে করেন আজকে একটা ফ্যান সেল হবে বা একটা ল্যাপটপ সেল হবে, সবাই প্রাইস জিজ্ঞেস করলে আমরা তার কমেন্টে রিপ্লাই দিই যে ইনবক্স আস অথবা ইনবক্স চেক, ইনবক্সটা চেক করেন। এখন থেকে তাকে এসব কোনো মেসেজ দিতে হবে না, কেউ জানবে না যে তাকে ইনবক্সে আপনি ডাকতেছেন, অটোমেটিক তার কাছে মেসেজে তার ইনবক্সে রিপ্লাই চলে যাবে। বুঝাইতে পারছি? জিনিসটা ইন্টারেস্টিং না? এখন কি আর কারো কাছে আপনার প্রাইস এর ভাবে বলতে হবে যে আমাদের ইনবক্সে আসেন? কাস্টমারও খেপবে না, আর আপনারও 3 জন লোক রাখতে হবে না এই জিনিসগুলো করার জন্য। যেই হ্যাশট্যাগ ব্যবহার করবে তার কাছে চলে যাবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার, টি শার্ট যদি 3 থেকে 4 টাইপের হয়, প্যান্ট যদি 3 থেকে 4 টাইপের হয়, তাহলে এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে হবে, তাই না? ক্রিয়েটিভিটি কিভাবে? আপনি একটা কোড বানাইতে পারেন, যে এই কোডটা যদি আপনি যদি এই টি শার্টের প্রাইস বানাইতে চান তাহলে আপনি হ্যাশট্যাগ SR21 এটা ব্যবহার করবেন, তাহলে স্বাভাবিকভাবে সেটা জেনে যাবে। আবার যদি মনে করেন আপনি বলেন যে প্যান্ট 2 নাম্বার, এই প্যান্টের মধ্যে 3টা ডিজাইন আছে, তাহলে প্যান্টের 3টা কোড বানান, প্যান্ট 1, প্যান্ট 2, প্যান্ট 3, অথবা নিজের মতো কোনো কোড বানান, 2, 3, 4, 5, 6, 7, অনেকেই কোড কিন্তু ব্যবহার করে। সো আপনি যেই কোডটা দিবেন সেই কোড অনুযায়ী আপনি ট্র্যাক করতে পারবেন, বা তার কাছে অটোমেটিক চলে যাবে এটার প্রাইস। জিনিসটা জাস্ট অস্থির, মানে আপনি জিনিসটা বুঝেন যে আপনার কাউকে ইনবক্সে ডাকতে হচ্ছে না, আপনার কাউকে কিছু করতেছে না। বাম সাইডে দেখেন জাস্ট কতজন প্রাইস জিজ্ঞেস করতেছে, অটোমেটিক প্রাইস চলে যাচ্ছে তাদের কাছে। এখন এই যে আমার ইনবক্সে চলে আসতেছে অটোমেটিক, এই ডাটাগুলোকে আমি কাজে লাগাইতে পারবো, এগুলোকে আমি লেভেল করতে পারবো, এগুলা লিড হিসেবে সেভ করতে পারবো। তারপর হলো এদেরকে আমি মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারবো। মানে আমার ইনবক্সে কেন ডাকে মানুষ বলেন তো? ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাদের এটা জানা প্রয়োজন, ইনবক্সে কেন ডাকে। ইনবক্সে আসলে কি হচ্ছে, এই ডাটাটা আমার কাছে সেভ থাকতেছে, আমি তার সাথে কমিউনিকেট করতে পারবো, আমি তাকে বিভিন্ন অফার পাঠাইতে পারবো। বাট ইনবক্সে যদি না আসে আমি এগুলো কিভাবে পাঠাবো, এগুলো লিড হিসেবে কিভাবে কালেক্ট করবো, এই ডাটাগুলো আমি কিভাবে সেভ রাখবো? এই জন্য সবাই ইনবক্সে ডাকে। এতে দেখা গেছে যে আপনার ইনবক্সে সবগুলো ক্লায়েন্টে যারা যারা ইন্টারেস্ট দেখাইছে সবার ডাটা আমি পেয়ে যাচ্ছি। এই যে আপনারা প্যান্ট নিয়ে জানতে যাচ্ছেন, টি শার্ট নিয়ে জানতে যাচ্ছেন, এগুলো কি ডাটা না? এগুলো কি আমি এখন ইনবক্সে এখান থেকে স্বাভাবিকভাবেই করতে পারতেছেন? এগুলো কি ইউটিলাইজ করতে পারবো না? আচ্ছা, অনেকে এখানে একটা ভুল করতেছেন আমি দেখতে পাচ্ছি, সেটা হলো ইনবক্সে হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন। আমি তো ইনবক্সে হ্যাশট্যাগ ব্যবহার করতে বলি নাই, আমি বলছি আমার ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করেন। বুঝেন নাই মনে হয়, তাই না? আচ্ছা চলেন দেখি। এই যে দেখেন, এটাতে দেখেন 2টা কমেন্ট দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এটা একটা ভিডিও যেহেতু, আমি একটু একটা ফটোতে যাই। এই যে দেখেন, হ্যাশট্যাগ প্যান্ট আমার কমেন্ট করতেছে একটা পোস্টে, কমেন্ট করার সাথে সাথে কি হচ্ছে, মেসেজ চলে যাচ্ছে ইনবক্সে। তো আপনারা আমাকে ইনবক্স করতে তো বলি নাই, আমি আপনাদের কমেন্ট করতে বলছি। আপনারা কি এটা বুঝতে পারছেন? অনেকে ভুল করতেছেন, আমার কথা কি বুঝাইতে পারছি? যেখানে কমেন্ট করতে হবে হ্যাশট্যাগ, তাহলে ইনবক্সে মেসেজ চলে যাবে পেজ থেকে। সিম্পল ব্যাপার। আপনি যদি ইনবক্সই করেন তাহলে আর আপনার কমেন্ট করে লাভ কি হইলো, বা কমেন্টের তো প্রয়োজন পড়লো না, ইনবক্সে তো এমনি চলে আসেন। সো দুইটা আলাদা। হ্যাঁ, আপনি আমার পেজে কমেন্ট করবেন, আপনার অটোমেটিক ওইটার প্রাইস আপনার ইনবক্সে চলে যাবে। এবং আমি যে থিওরিটা বলছি সেটা কি একটু বুঝতে পারাইছি, বুঝাইতে পারছি যে আপনি আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা একটা হ্যাশট্যাগ তৈরি করেন এবং কাস্টমারদের কথার মাধ্যমে, পোস্টের মাধ্যমে মোটিভেট করেন যে তারা যদি প্রাইস জানতে চায় ওই হ্যাশট্যাগটা জাস্ট কমেন্ট করতে, দ্যাটস ইট। এতে 2টা লাভ হচ্ছে। কি বলেন তো? প্রথম লাভটা হলো আপনার পেজে ইন্টারাকশন বাড়তেছে, আপনার যে কমেন্ট করতেছে এটা রিচ বাড়াবে না আপনার? ফেসবুক কি দেখবে, যে লাইক কমেন্ট হচ্ছে, মানে এই পোস্টটা নিশ্চয়ই অনেক বেশি এনগেজমেন্ট পাচ্ছে, এটাকে আরো বেশি মানুষকে দেখানো উচিত। আর দ্বিতীয়ত কি, আপনার ইনবক্সে অটোমেটিক চলে আসতেছে, তাদেরকে আপনি ব্যবহার করে পরবর্তীতে কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ইনবক্সে আনা এবং রিচ বাড়ানো একই সাথে 2টা কাজ হচ্ছে। কমেন্টও করতেছে, আবার অটোমেটিক কিন্তু ইয়াতেও চলে যাচ্ছে, আপনার ইনবক্সে চলে আসতেছে। ওকে।
আর আপনি চাইলে শুধু যে প্রাইজের জন্য এটা ব্যবহার করবেন ব্যাপারটা এরকম না, আপনি চাইলে আরো বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারেন। আপনি প্রমোশনাল অফারের জন্য ব্যবহার করতে পারেন, যে এসআরডিএমআইটি থেকে আজকে থেকে একটা নতুন কোর্স লঞ্চ করা হয়েছে, আপনার যারা যারা হ্যাশট্যাগ এসআরডিএমআইটি লিখবেন তাদের কাছে অটোমেটিক একটা কুপন কোড চলে যাবে। তাহলে কি কুপন কোড চলে যাবে, আপনি প্রাইজিং দিতে পারবেন, অফার পাঠাইতে পারবেন, কুপন কোড পাঠাইতে পারবেন, ডিসকাউন্ট দিতে পারবেন। মানে এখানে আনলিমিটেড একটা অপরচুনিটি আছে, আপনি এখানে যা ইচ্ছা তা করতে পারবেন। আমি এই ফাংশনসটা দেখাই দিয়েছি কারণ এরকম ফাংশন থার্ড পার্টি টুলস পেমেন্ট দিয়ে ব্যবহার করতে হয়, টাকা পয়সা খরচ করে ব্যবহার করতে হয়, যেটা আপনি এখানে ইন্টিগ্রেটেড ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন। এটা অনেকে হয়তো বা জানতেন না, তাই পরিচয় করে দিলাম। তো যাই হোক, এখানে আরো অনেক অপশন আছে। যদি আপনার বিজনেস আওয়ারের বাইরে কেউ মেসেজ দেয়, তখন আপনার অ্যাওয়ে মেসেজ সেট হবে, সেটার জন্য আপনি ট্রাইতে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে দেখতে পারেন যে আপনার যে বিজনেস টাইমটা আছে তার বাইরে যদি কেউ মেসেজ দেয়, তখন দেখা গেছে তার কাছে এই মেসেজটা যাবে, থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড অ্যাট দিস টাইম, উই অ্যাপ্রিসিয়েট ইউ গেটিং ইন টাচ। সো এরকম টাইপের অটোমেশন মেসেজ আপনি এটাও এনাবল করতে পারেন, এটাও সেট করতে পারেন। এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে দেখবেন। তাছাড়া কেউ যদি মেসেজে রিপ্লাই না দেয়, তাহলে একটা লেভেল সেট করে ফেলা, কাস্টম কিওয়ার্ড যদি থাকে, এটা আমরা ব্যবহার করবো না, এটা একটু ঝামেলা হয়। তাছাড়া অন্যান্য অপশনস গুলো আছে যেগুলো খুব বেশি, এখানে যতগুলো দেখাইলাম এগুলো খুব বেশি একটা ইউজ কেসে আপনার না, মানে খুব বেশি একটা আপনার কাজে দিবে না। যেই তিনটা আপনার সবচেয়ে বেশি কাজে দিবে বা প্রত্যেকটা পেজের ব্যবহার করে এবং ব্যবহার করা উচিত, সেই তিনটা আমি আপনাদের তাই দেখাই দিছি। একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, প্রথম যে মেসেজটা দিবে সেখানে সুন্দর করে তাকে একটা সালাম দিয়ে, তাকে একটা স্বাগতম জানিয়ে আপনি একটা মেসেজ দিবেন। আর দ্বিতীয়ত হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, কাস্টমারদের মনে কোয়েশ্চেন থাকবেই, সেগুলো অবশ্যই আপনার পেজে সেট আপ করে রাখতে হবে আগে থেকে, যে কমন কোন কোয়েশ্চেন গুলো আপনারা পেয়ে থাকেন সেগুলো আগে থেকে উত্তর সহ লিখে রাখবেন। তারপর হলো কমেন্ট টু মেসেজ, কেউ কমেন্ট করলে মেসেজে চলে আসবে। এই তিনটা ফাংশনস ব্যবহার করলে এনাফ, বাট বাকিগুলো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। এখন এই যে মেসেজ অটোমেশন দেখলাম, এখন কেউ মেসেজ দিয়েন না কাইন্ডলি, এটা একটা রিকোয়েস্ট। যদি পারেন, যদি কথা রাখেন, তাহলে আমি ক্লাসটা আরো ভালোভাবে নিতে পারবো, কারণ অনেকগুলো অপশনস আছে, এগুলো উঠানামা করবে যদি আপনারা মেসেজ দিতে থাকেন, একটু ঝামেলা হয়। ওকে, আমি জানি আপনারা খুব ভালো, তো আপনারা এই জিনিসটা মাথায় রেখেন। তো দেখেন এখানে আমি কিন্তু আমার ইনবক্সে আছে, তো ইনবক্সে যে এতগুলা মানুষ আমাকে মেসেজ দিছে, চলেন এই ডাটাগুলাকে একটু সুন্দর করে গুছায় রাখি, তাই না? চলেন গুছায় রাখি। কিভাবে দেখেন, এই ডান সাইডে দেখেন, যেই আইডিতে আমি যাই না কেন, যেই আইডিতে যাই না কেন, ডান সাইডে কিছু তথ্য আমরা দেখতে পাবো। একটু লোড হইতে সময় লাগতেছে, একটু সময় নিচ্ছে, আমি একটু রিফ্রেশ করি, এখানে নেটের একটু প্রবলেমও করতেছে। আচ্ছা, যে দেখেন তা নিশা, এরকম একজনের আইডি, তার এখানে দেখেন কিছু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক প্রোফাইলের এখানে 2024 সালের 19 সেপ্টেম্বর মনে হয় এই পেজে লাইক দিছে, মানে আজকে এই পেজে লাইক দেওয়া হয়েছে। সেই স্টুডেন্ট হিসেবে কাজ করে। তারপর হলো এখানে লিডের ব্যাপার দেখাচ্ছে, অর্ডার স্ট্যাটাসের ব্যাপার দেখাচ্ছে, লেভেলিং এর ব্যাপার দেখাচ্ছে। তো চলেন একটা একটা করে পরিচয় করাই, নিচ থেকে শুরু করি। লেভেল যে অপশনটা, সেটা হলো আপনার কোন কাস্টমার কোন প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড, কাইন্ডলি এখন মেসেজ দিবে না। হ্যাঁ, কাইন্ডলি আমি একটু মেসেজ দিতে মানা করছি, এটা একটু মুনতাহা ইসলাম, আপনার আমার কথা শুনবেন, ক্লাসের বাকিরাও শুনবেন। কাইন্ডলি নিজের নামটা দেখানোর জন্য এখন কেউ মেসেজ দিবেন না, ক্লাসটা কন্ডাক্ট করতে দেন। ওকে, তো যেটা বলছিলাম, লেভেলিং করা। মনে করেন তানিশা নামে একজন আছে, তাকে আমরা লেভেল দিব। কি লেভেল দিব, যে সে কোন প্রোডাক্টে নিয়ে আমাদের ইন্টারেস্টেড ছিল, এটা আমি জানতে চাই। একসাথে আমি ক্লিক করলে যাতে আমি লেভেল থেকে বুঝতে পারি যে একসাথে যে কারা কারা টি শার্ট নিয়ে ইন্টারেস্টেড ছিল, কারা কারা শার্ট নিয়ে, কারা কারা প্যান্ট নিয়ে। এই যে ডাটা যে গুছানোর ব্যাপারটা, চলেন কিভাবে করে দেখি। ম্যানেজ লেভেলে ক্লিক করব। ম্যানেজ লেভেলে ক্লিক করে আমার যেহেতু আগে থেকে এখানে অনেকগুলো লেভেল আছে, আমি একটা একটা করে ডিলিট করে দিই। আমার একটু গ্লিচ করতেছে, তো সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। এখানে আমি প্রত্যেকটা জাস্ট ডিলিট করতেছি, আর কিছুই করতেছি না। আপনাদের ক্ষেত্রে ম্যানেজ লেভেলে ক্লিক করলে সবকিছু ফাঁকা দেখাবে, মানে কোনো লেভেল আগে থেকে তৈরি করা নাই। তো আমি একটা একটা লেভেল তৈরি করি, চলেন। টি শার্ট লিখবো একটা, এটা একটা লেভেল বানাবো। তারপর শার্টের একটা লেভেল বানাবো, শার্টের কালার দিব পার্পল। দেন প্যান্টের একটা লেভেল বানাবো, প্যান্টেরটা দিব মনে করেন লাল। তো এই যে তিনটা লেভেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, জাস্ট উপরে নাম আর অ্যাড লেভেলে ক্লিক করলে লেভেল তৈরি হয়ে যাবে। ডান সাইডে, সরি বাম সাইডে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আমি ডান দিলাম, তো লেভেল আমি ফার্স্টে তিনটা তৈরি করলাম। এখন অ্যাড লেভেল যে অপশনটা আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা বক্স চলে আসছে, এখানে আমি এটাকে কোন লেভেলে পাঠাইতে চাচ্ছি। দেখেন উনি প্যান্ট নিয়ে জিজ্ঞেস করছে, তাই না? তাহলে আমি কি করব, ওনাকে প্যান্টের ক্যাটাগরিতে ফেলে দিব, যে উনি প্যান্ট নিয়ে ইন্টারেস্টেড ছিলেন। এরপর আরেকজনের আইডিতে যদি যাই, উনি কোনো প্যান্টে, এইখানে আরেকজন টি শার্ট নিয়ে ইন্টারেস্ট দেখাইছে, সো আমি একটু নিচে যাব, লেভেল অপশনে কি লিখবো, টি শার্ট লিখবো। এই যে টি শার্ট চলে আসছে, টি লেখার পরে আমি ওনাকে টি শার্টের ক্যাটাগরিতে অ্যাড করে দিলাম। আরেকজন প্যান্ট নিয়ে জিজ্ঞেস করেছে, আমি তাকেও প্যান্টের ক্যাটাগরিতে যুক্ত করে দিব, লেভেল করে দিব আর কি, সহজ কথায়। ওকে, লেভেলটা হলো জাস্ট গুছায় রাখা ডাটাগুলা, যে কে কোনটাতে ইন্টারেস্টেড ছিল। সো যারা যারা প্যান্টে ইন্টারেস্টেড ছিল, একটু দাঁড়ান রিফ্রেশ দিই আবার।
এই যে দেখেন অ্যাড লেভেলে যে পি লিখবো, চলে আসবে প্যান্ট, আমি প্যান্টের লেভেল দিয়ে দিলাম। তারপর আরেকজনকে দেখি, আরেকজন টি শার্ট, তো টি শার্টের ক্ষেত্রে আমি তাকে লেভেলে যাব, টি লিখবো, টি শার্ট চলে আসছে, এই যে প্রথমটা টি শার্ট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে লেভেল করলাম, এখন দেখেন এটা কিভাবে গুছায় কাজটা হইলো। আমি যদি এই টি শার্টের লেভেলে ক্লিক করি, দেখবেন যে যারা যারা আমি টি শার্টে সিলেক্ট করছিলাম তাদের নাম সাধারণত চলে আসবে। আচ্ছা, এখানে একটু প্রবলেম করতেছে, এক সেকেন্ড দাঁড়ান, সবকিছু একটু স্টেবল হোক। ওকে, টি শার্টে ক্লিক করি, এই যে দেখছেন টি শার্টে ক্লিক করলে কি আসতেছে দেখেন, যারা যারা টি শার্টে আমি ইন্টারেস্ট ছিল তাদেরকে আমি টি শার্টের লেভেলটা দিয়ে দিছি। তো যারা যারা আমি লেভেল মানে দিছি যাদেরকে আর কি, তাদের সব ডাটা একসাথে চলে আসবে। তো আমি কি করতে পারি, তাদেরকে কিন্তু প্রাইজিং যেহেতু তারা জানছে, তো স্বাভাবিকভাবে আমি পরবর্তীতে আরেকটা মেসেজ বানাইতে পারি যে আমাদের এই টি শার্টেরটা যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে এটার প্রাইস হলো এত, আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে এততে আমরা সেল করতে পারবো। তাছাড়া সে যদি টি শার্টে ইন্টারেস্টেড থাকে বা টি শার্টের প্রোডাক্টটা কিনে ফেলে, আমি কিন্তু প্যান্ট এবং শার্ট নিয়েও তার কাছে মার্কেটিং করতে পারি। তাহলে লেভেলটা কিভাবে হেল্প করে বুঝাইতে পারছি। এখন যদি আপনি লেভেলটা এখান থেকে উঠায় দেন, তারপর আপনি যদি প্যান্টের কাউকে যান এবং সেখানে যদি আপনি প্যান্টে সিলেক্ট করেন, এই যে প্যান্টে যদি আমি ক্লিক করি, প্যান্টের লেভেল গুলা চলে আসছে। তো লেভেলিংটা কি বুঝাইতে পারছি যে কিভাবে লেভেল তৈরি করবেন এবং মানুষকে লেভেল করবেন। কারণ আপনি তো বুঝতে হবে, না হলে 500-600 মেসেজ প্রতিদিন আসবে। সাপোজ একটা বড় বিজনেসে আপনি বুঝবেন কিভাবে এই 500 জনের মধ্যে কে প্যান্ট নিয়ে ইন্টারেস্টেড ছিল, কে শার্ট নিয়ে ইন্টারেস্টেড ছিল, এটা আপনার জানা উচিত না? আর একটা পেজে মাল্টিপল পার্সন যদি ম্যানেজ করে, তাহলে স্বাভাবিকভাবেই এক একজন তো এক একটা কাস্টমার হ্যান্ডেল করতেছে, তাহলে তা আরো বুঝবে না যে কোন কাস্টমার, সব মেসেজ পড়তে হবে যে সেই ইন্টারেস্ট এটা কি ছিল না এটা নিয়ে, মানে এটা অনেক ঝামেলা। তো দ্যাটস ওয়াই আপনারা লেভেল করে দিবেন, খুব সুন্দর করে লেভেলের মাধ্যমে আপনারা গুছায় নিবেন ডাটাগুলো। আর লেভেল যে শুধু আপনি একটা দিতে পারবেন ব্যাপারটা তা না, আপনি মাল্টিপল লেভেল দিতে পারবেন। যেমন মনে করেন RH সৌরভ, এই সৌরভ যে মানুষটা আছেন উনি দেখা গেছে এটা নিয়ে অর্ডার প্লেস করে ফেলছে, তো আমি অর্ডারের লেভেল দিয়ে দিতে পারি, এটা হলো অর্ডার স্ট্যাটাস, এটাও লেভেলে চলে যাবে। আর যে নিশা নামে ব্যক্তিটি ছিলেন, উনি দেখা গেছে যে ওনার প্যান্ট যেটা উনি এটা পেমেন্টও করে দিছে। আর অপূর্ণ ইচ্ছা, এই যে আইডিটা, সে দেখা গেছে যে অর্ডার স্ট্যাটাস, এটা কিন্তু আমি এখন ওই যে অর্ডার স্ট্যাটাসে আছি, দেখতে পাচ্ছেন অর্ডার স্ট্যাটাস হলো লেভেলের উপরে। সে অর্ডার করছে নাকি সে বুক করছে কি করছে এটার জন্য, সেও মনে করেন অর্ডার করছে, আর আমি ফারদিনকে দিলাম, সে হলো পে করছে। So, এভাবে আমি প্রত্যেকের স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলাম। এখন কিন্তু আমি আরো একটা লেভেল পাচ্ছি প্রত্যেকের নামের পাশে। সো যারা যারা পে করছে, আমি কিন্তু ক্লিক করলে এটা দেখতে পাচ্ছি যে পেমেন্টের মধ্যে কে কে আছে, যে একজন প্যান্ট নিয়ে পেমেন্ট করছে, একজন শার্ট নিয়ে পেমেন্ট করছে। সো আপনারা পেমেন্টের হিসাবেও কিন্তু আপনারা লেভেল করতে পারেন, বা অর্ডার স্ট্যাটাস এটা দিয়ে দিবেন, অটোমেটিক একটা লেভেল যুক্ত হয়ে যাবে। আপনারা সব ডাটা পাবেন যে আজকে কতজন পেমেন্ট করছে, আজকে কতজন অর্ডার করছে। এইভাবে কিন্তু পেজ অটোমেশন করতে হয়, ম্যানেজ করতে হয়, না হলে কিন্তু পেজ ম্যানেজ করা যায় না। স্বাভাবিক তাই না? কারণ একটা পেজ কিন্তু অনেকগুলো কাস্টমার নিয়ে কাজ করে, তো এত এত কাস্টমারকে আপনি তো ম্যানেজ করতে পারবেন না একবারে। আপনার লেভেলিং করে সুন্দর করে গুছাইতে হবে যে কোন কাস্টমার কোন প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড, সে কি পেমেন্ট করছে নাকি অর্ডার করছে নাকি সে জাস্ট ইন্টারেস্ট দেখাইছে। ঠিক এভাবে যখন ডাটাগুলো গোছানো থাকবে, এখন যদি আপনি ডিউটি ছেড়ে আরেকজন ডিউটিতে বসে, সে কিন্তু জায়গায় বুঝে যাবে। তাকে আলাদা সময় দিয়ে বুঝাইতে হবে না যে আজকে কিন্তু তোমার এই জিনিসগুলা, মুখে বলতে হবে না যে সৌরভ ভাই তো এই অর্ডার করছিল টি শার্টটা, তানিশা তো পেমেন্ট করছিল প্যান্টেরটা, এভাবে মুখে বলতে হবে না। সে জাস্ট এখানে মেটা বিজনেস সুটে চলে আসবে, সে দেখেই বুঝতে পারবে যে কে অর্ডার করছে, কে টি শার্ট অর্ডার করছে, আর কে প্যান্টের জন্য পেমেন্ট করছে। সিম্পল। তাছাড়া আরো একটা কাজ করে, যেটা মাল্টিপল মানুষ যদি একটা পেজ ম্যানেজ করে, তখন আপনার যদি পেজে 2 থেকে 3 জনের বেশি মডারেটর থাকে, বা এই পেজ ম্যানেজার অপশনে আপনি কাউকে যদি অ্যাসাইন করে রাখেন, তাহলে এখানে নামের নিচে আপনারা একটা অপশন পাবেন, অ্যাসাইন দিস কনভারসেশন। এই অ্যাসাইন দিস কনভারসেশনটা হলো, আপনি মনে করেন কথা বলতেছেন, আপনার হয়তোবা দায়িত্ব পড়ছে, মনে করেন 4 জন কাজ করে একটা পেজে। প্রথম জনের দায়িত্ব হলো প্রথমে সবগুলা মেসেজে রিপ্লাই দেওয়া, দ্বিতীয় জনের দায়িত্ব হলো তাদেরকে বাকি ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টে কনভার্ট করা, তৃতীয় জনের দায়িত্ব সাপোজ পেমেন্ট নেওয়া, চতুর্থ জনের দায়িত্ব হলো ডেলিভারি স্ট্যাটাসটা আপলোড দেওয়া। এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে 4 জন মিলে সবকিছু মনে করেন এভাবে কথাবার্তা বলেন কাস্টমারদের সাথে, যে কোনো একটা হইতে পারে। তো আমার এখানে 2 জন অ্যাড করা আছে, আমি এবং গ্রোথওয়েব। তো এটা মনে করেন আমি শায়েক আহমেদকে দিলাম, যে আরে সৌরভের ব্যাপারটা শায়েক আহমেদকে অ্যাসাইন করে দিলাম, সে দেখবে। তাহলে এতে কি হচ্ছে জানেন, মনে করেন হইতে পারে যে আমি গ্রোথ ওয়েভ যে ছিল, সে হয়তো বা আপনার প্রথম মেসেজে রিপ্লাই দিছে, বাকি পেমেন্টের ব্যাপারটা আমাকে সামলানোর জন্য অ্যাসাইন করে দিল। সো আমি যখন কাজে বসবো, বা হয়তো বা কাজ একসাথে আমরা করতেছি আলাদা আলাদা জায়গা থেকে, আমি কিন্তু বুঝে যাবো যে এই যে আমাকে যেটা অ্যাসাইন করে দিছে এটা আমাকে ম্যানেজ করতে হবে। আবার তানিশার ব্যাপারটা মনে করেন আমি অ্যাসাইন করে দিলাম গ্রোথ ওয়েভের ক্ষেত্রে।
সো দেখা গেছে যে গ্রোথ ওয়েভে যে আছে সে হয়তো বা বুঝতে পারবে যে তানিশার ব্যাপারটা এখন তার হ্যান্ডেল করতে হবে। এভাবেই কিন্তু বড় বড় পেজে মাল্টিপল পার্সন একটা পেজ সামলায়, না হলে আপনাদের মধ্যে প্রশ্ন জাগে না যে আচ্ছা আমার সাথে এখন কথা বলতেছে কে, বা এই যে কথা বলার ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডে কে আছে। এতগুলা পেজের মানে আমরা দেখি যে মডারেটর রাখে বা মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য রাখে, তাহলে আমারটা রিপ্লাই কে দিচ্ছে, তারা এটা কোনো ঝামেলা হয় না বুঝতে? কারণ আমি একটা কনভারসেশন করতেছি, এর মধ্যে হঠাৎ করে যদি আরেকজন রিপ্লাই দেয় সেটা ঝামেলা না? তো মনে করেন আমি যদি কনভারসেশন করি তাহলে আমি নিজেকে এখানে অ্যাসাইন করে দিতে পারি, অথবা আমার পরে যদি আমি এরকম চাই যে আরেকজন যে আছে সে বাকি পার্টটা দেখবে, তাহলে আমি তাকেও অ্যাসাইন করে দিতে পারি। এভাবে একটা গোছানো এনভায়রনমেন্টে সবাই কাজ করে। আমি কি কথা বুঝাইতে পারছি কিভাবে এভাবে অ্যাসাইন করে দিবেন? যদি দুইজন থাকে তাহলে এই অ্যাসাইন অপশনটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এভাবে আপনারা যদি 100 জনও কাজ করে আপনি যাকে ইচ্ছা তাকে অ্যাসাইন করে দিয়ে ইজিলি গোছানো অবস্থায় কাজটা করতে পারবেন। মাল্টিপল পার্সন একটা পেজ ম্যানেজ করবে কিভাবে খুব সুন্দর করে দেখা দিচ্ছে, আপনারা পারবেন না? নিজের হোক, অন্যের হোক, অথবা ক্লায়েন্টের হোক, এভাবে পেজটা ম্যানেজ করতে, লেভেলিং করতে, অর্ডার স্ট্যাটাস গুলো সামলাইতে খুবই সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন খুবই ইন্টারেস্টিং লাগবে, আরো অনেক কিছু দেখানোর আছে। জাস্ট ধৈর্য ধরে একটু বসে থাকেন, ওকে? আচ্ছা, এখন বলি যে ডান সাইডে কিন্তু আরো অপশন আছে, সেগুলোরও কাজ আছে, প্রত্যেকটার কাজ আছে। এই যে দেখেন এখানে লেভেল কিছু সাজেস্ট করতে, সেটা আমি ব্যবহার করি না। আমি এখানে নর্মালি ব্যবহার করি নিজের তৈরি করা লেভেল গুলা। আর মনে করেন পেমেন্ট কে করছে, পেমেন্ট কে করে নাই, মানে স্ট্যাটাসটা, অর্ডার স্ট্যাটাসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যে কারণে আমার বুঝতে হবে কাস্টমারটাকে আদৌ পে করছে কিনা, পে করে নাই কিনা, এই ব্যাপারগুলা। তারপর হলো নিচে নোট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? নোট হলো এরকম হইতে পারে যে অনেকে কিন্তু অনেক ভালো কাস্টমার, যে দিস কাস্টমার ইজ গ্রেট, অথবা আপনি এরকম দিতে পারেন দিস কাস্টমার, বাংলায় দিতে পারেন, ইজ ইন্টারেস্টেড ইন প্যান্টস। আমি এরকম দিতে পারি যে সে শার্ট নিয়ে তো জিজ্ঞেস করছে, বাট সে প্যান্ট নিয়েও খুব ইন্টারেস্টেড। সো আমি একটা নোট রাখতে পারি। সো কেউ যদি এটা কাজ করে, বা আমিও যখন তাকে নিয়ে কথাবার্তা বলবো, আমি কিন্তু নোট থেকে দেখবো। এইগুলো কিন্তু কেউ, কোনো কাস্টমার দেখতে পারবে না। এই যে লেভেলের ব্যাপারটা, লেভেল বলেন, অর্ডার স্ট্যাটাস বলেন, নোটস বলেন, এগুলো আমি দেখতে পারবো, এবং আমি যাদেরকে পেজের এক্সেস দিছি তারা দেখতে পারবে। কাস্টমার এটা নিয়ে কোনো আইডিয়াই নাই যে তাকে অ্যাসাইন করা হচ্ছে, তাকে লেভেল করা হচ্ছে, তার অর্ডার স্ট্যাটাস এভাবে মার্ক করা হচ্ছে, বা তাকে নিয়ে নোট লেখা হচ্ছে। সো এভাবে কিন্তু আপনারা যেই কাস্টমার গুলো খুব ভালো থাকবে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড, আপনি নোটে সেটা মেনশন করতে পারেন। আবার এমনও আছে যে কাস্টমার অনেক জ্বালায়, অনেক বেশি ঝামেলা করে, দেখা গেছে ডেলিভারি নিয়ে ঝামেলা করে, বা আগে দেখা গেছে শুধু মেসেজ দিয়ে যায় কিন্তু কোনো অর্ডার করে না। তো তাদের বিষয়ে আপনি চাইলে এখানে নোট লিখে রাখতে পারেন যে কাস্টমার কিন্তু অনেক ঝামেলার, এর একটু সাবধানে হ্যান্ডেল করবা। তাই না? কারণ কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার আপনি কিং এর মতো করে যদি কথাবার্তা না বলেন, খারাপ ব্যবহার করেন, পেজ কিন্তু টিকবে না। সো খারাপ ক্লায়েন্ট গুলাকেও কিন্তু আপনাদের মডিফাই করে, আইডেন্টিফাই করে অন্যদের বুঝিয়ে দেওয়ার জন্য নোট রাখতে পারেন, যাতে এর সাথে একটু ভালোভাবে ব্যবহার করে সুন্দর মতো ব্যাপারটা হ্যান্ডেল করে। তো এভাবে আপনারা নোট রাখতে পারেন। তাছাড়া আপনারা যে অ্যাড ডিটেলস, এরকম একটা অপশন পাবেন যে অ্যাডেড ডিটেলস। এখানে আপনি মনে করেন এই যে আরেকজন এটা দিয়ে দেখাই, অ্যাড ডিটেলস এর একটা অপশন পাবে। এই অ্যাড ডিটেলস হলো আপনি চাইলে ম্যানুয়ালি তার সব ডিটেলস গুলো, সে যদি ফোন নাম্বার দেয়, তারপর ইমেল দেয়, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সবকিছু আপনি সেভ করে রাখতে পারবেন। যেগুলো পরবর্তীতে আপনার কিন্তু আর আলাদাভাবে তাকে জিজ্ঞেস করতে হবে যে না, যে আপনার আমাদের থেকে তো আগে একটা প্রোডাক্ট অর্ডার করছেন, আপনি আবার নতুন করে আপনার অ্যাড্রেসটা জানান। এটা কিন্তু তাকে জিজ্ঞেস করতে হবে না, আপনি অটোমেটিক তার অ্যাড্রেস গুলো সব এই অ্যাড ডিটেলস থেকে পেয়ে যাবেন। এতে হবে কি জানেন, কাস্টমাররা কিন্তু এই জিনিসটা খুব মারাত্মক পছন্দ করবে যদি তাদের জার্নিটা আরো ইজি করে দেন। সে আসবে, সে আরেকটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে, ডাইরেক্ট বলবে যে এটাই কি আপু আপনার ডেলিভারি অ্যাড্রেস, সে কিন্তু খুশি হয়ে যাবে, আরে সে কিন্তু ঠিকই সেভ করে রাখছে আমার ব্যাপারটা, মানে সে একটু প্রায়োরিটি ফিল করবে। আমার কি সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝাইতে পারছি যে কাস্টমারে কিভাবে প্রায়োরিটি ফিল করানো যায়? আপনি যদি কাস্টমারের ডাটাগুলো এখানে সেভ করে রাখেন, আপনি কিন্তু এগুলো মুখস্থ রাখেন নাই, কোথাও লিখে রাখেন নাই, হয়তো ভাববে যে হয়তোবা তাকে আলাদা প্রায়োরিটি দিচ্ছে, বাট আসলে এখানে আপনি ডান সাইডে জাস্ট সে যখন অর্ডার করছে এগুলো বসায় রাখছিলেন। তো যখন তার সাথে কনভারসেশন করবেন, সে আরেকটা অর্ডার করবে, তখন এই ডাটাগুলো দিয়েই আপনি সুন্দর করে তাকে যখন দিবেন, সেভাবে আরে বাবা আমার কথা মনে রাখছে, তো তাহলে তো ভালো, এই পেজটা তো আসলে খুব ভালো, তারা ক্লায়েন্টের ব্যাপারগুলো খুবই মারাত্মকভাবে এই জিনিসটা করে, মানে মেনটেন করে। তো এই জিনিসগুলো কিন্তু তারা খুব পছন্দ করবে। জিনিসটা আসলেই অনেক ইন্টারেস্টিং যদি আপনি ব্যবহার করতে পারেন। সেভাবে লেভেল করবেন। আচ্ছা, আমি আমি যেই টপিকগুলো বুঝাইছি, অ্যাবাউট ডিটেলস, নোট রাখা, লেভেলিং করা, এবং অ্যাসাইন করা, তারপর অর্ডার স্ট্যাটাস, এগুলো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, এবং এগুলো কোন পারপাসে ব্যবহার করবেন আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝে থাকেন তাহলে মার্কেটিংটা আসলে বুঝবেন। মার্কেটিং মানেই হলো ডাটা। আপনি যত বেশি ডাটা পাবেন একটা ক্লায়েন্টের বা একটা কাস্টমারের, তত বেশি তাকে সার্ভিসটা ভালোভাবে দিতে পারবেন। আর যদি আপনি লেভেলিং না করে হাজার হাজার মানুষ মেসেজ দিয়ে যাচ্ছে, কে কোনটা নিয়ে ইন্টারেস্টেড কিছু জানেন না, অ্যাসাইন করার কোনো মানে মাথা গোথা কিছুই নাই, তারপর আপনি কোনো তার ডিটেলস রাখেন নাই, তার নোট রাখেন নাই, তাহলে আপনার সার্ভিস দিতে মারাত্মক ঝামেলা হবে। 10 জনের কাজ আপনার 100 জন লাগবে। আর আমি যেভাবে অটোমেশন করলাম সেভাবে 100 জনের কাজ 10 জন করতে পারবে। আচ্ছা,
ওকে, এটা বুঝাইতে পারছি। এখন চলেন লিড সেন্টার নিয়ে একটু আইডিয়া দিই। লিড হলো, আপনি যদি তাকে লিড হিসেবে সিলেক্ট করতে চান তাহলে এখানে মার্ক অ্যাজ লিডে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে তার ডাটাগুলা, এই যে ডাটা আপনি সেভ করছেন, এটা অটোমেটিক আপনার ডাটা হিসেবে সেভ হয়ে যাবে। এখানে একটু ফানেল বুঝানোর একটা ব্যাপার স্যাপার আছে, চলেন একটু ফানেলটা বুঝাই। ফানেল কি জানেন? ওই যে তেল ঢালে না, বড় বোতল থেকে ছোট গ্যালনে তেল ঢালার সময় আমরা এরকম উপরের দিকে মুখটা অনেক বড়, নিচে অনেক ছোট মুখ থাকে, যেটাকে আমরা ফানেল বলি। সেই ফানেলের ব্যাপারটা এখানে মার্কেটিং এও কিন্তু চলে আসে। মার্কেটিং এ ফানেল হলো, একটা কাস্টমার জাস্ট আসবে, একটা প্রাইস জানবে আর সাথে সাথে অর্ডার করে ফেলবে, এরকম কিন্তু হয় না। সাধারণত একটা তিনটে স্টেজ থাকে, এটাকে অনেক স্টেজে অনেকে ভাগ করে, কিন্তু আমি তিনটে স্টেজে আপনাদের বুঝাই, সবচেয়ে বেসিক ফানেলটা বুঝাই। প্রথমত হলো টপ ফানেল, মানে তারা আসছে, তারা জাস্ট হয়তো বা প্রাইজের দাম জানতে, মানে একটা প্রোডাক্টের দাম জানতে আসছে, অথবা কোনো ইনফরমেশন নিতে আসছে। তারপর দেখা গেছে কনভারসেশন করছে, ডিটেল জানছে, তারপর দেখা গেছে সে ডিসিশন নিছে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনবো। এরকম তিনটা স্টেপ থাকে। তো আমি এই যে দেখেন, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। তো আপনাকে কেউ যখন মেসেজ দিবে, সে টপ অফ দ্য ফানেলে আছে নাকি মিডল অফ দ্য ফানেলে আছে নাকি বটম অফ দ্য ফানেলে আছে, এই তথ্যটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি তার সাথে সেভাবেই হ্যান্ডেল করতে পারবেন। যে অলরেডি পারচেস প্রায় করে ফেলবে, তার সাথে সেভাবেই আপনার কথাবার্তা বলতে হবে। আর যে মাত্র প্রাইস জিজ্ঞেস করছে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এটা আমাকে জানান তো। মাঝখানে একটা কি হইলো বুঝলাম না, নেট চলে গেছিল হয়তোবা। আচ্ছা, সমস্যা নাই। আপনারা কতটুকু দেখছেন একটু আমাকে বলবেন? আপনারা কি ফানেলটা কি দেখাইতে পারছিলাম? কি বুঝতে পারছেন লাস্ট? আচ্ছা, পুরোটা দেখাইতে পারি নাই, তাই তো? আচ্ছা, আমি আবার শুরু করি, সময় একেবারেই নাই। চলেন শুরু করি, অনেক কিছু দেখানোর আছে। যত ডিটেলস আপনাকে শেখানো যায়, আপনারা অ্যাডভান্স শিখতে যাচ্ছেন, অ্যাডভান্সই শিখবেন। জাস্ট ভালোভাবে একটু মনোযোগ দিয়ে ধরে রাখবেন, ওকে? মনোযোগটা ধরে রাখেন, না হলে কিন্তু মনোযোগ একটু যদি আজকে এদিক ওদিক হয়, সবকিছু আপনি উল্টা পাল্টা লাগায় ফেলবেন। কারণ জিনিসগুলো খুবই ইজি, কিন্তু মনোযোগ দেওয়ার ব্যাপার এখানে আছে। তো টপ অফ দ্য ফানেলে হলো মানুষ যেগুলা ইন্টারেস্ট প্রকাশ করছে, একটা জিনিস জানতে আসছে আপনার কাছে। মিডল অফ দ্য ফানেল হলো আপনি তার সাথে কনভারসেশন করতেছেন এবং আস্তে আস্তে সেই ইন্টারেস্ট প্রকাশ করতেছে কেনার জন্য। এবং ফাইনালি বটম অফ দ্য ফানেলে সে ডিসিশন নিছে যে হ্যাঁ আমি এখন প্রোডাক্টটা কিনবো। বুঝাইতে পারছি? এভাবেই কিন্তু কিনে মানুষ, কিন্তু ডিরেক্ট আইসা একটা প্রাইস জেনে কিনে ফেলেন। আপনারা কি জাস্ট প্রাইস জেনে কি কিনে ফেলেন, নাকি চার পাঁচ জায়গায় মেসেজ দেন, দেন এক জায়গায় যেটা ভালো লাগে সেখান থেকে কেনার ডিসিশনটা নেন? তো আপনারা হয়তো বা বুঝতেছেন না, বাট আপনাদের ডিসিশন মেকিং এ কিন্তু তিনটে স্টেপ থাকে। ফার্স্টে আপনি প্রাইস জানেন, দেন দুই নাম্বারটাতে হলে আপনি তার সাথে ডিসকাশন করে সব ফ্যাসিলিটিস গুলো বুঝেন, ডেলিভারি চার্জ থেকে শুরু করে সব জানেন। ফাইনালি আপনি লাস্ট স্টেজে যেটা আছে সেটা করেন, ওইটা কি? প্রোডাক্টটা পারচেস করেন। একই মেসেজ বারবার দিলে আমি রিপ্লাই দিই না, এটা কি আমি আপনাদের বলেছিলাম? আমার কথা কি বুঝাইতে পারছি? একই মেসেজ বারবার যদি দেন তাহলে আমি রিপ্লাই দিই না, আমার কথা কি মনে আছে সেটা যে আমি বলছিলাম? এটা একটু মাথায় রাখবেন, ওকে? আমি ক্লাস নিচ্ছি যখন, তখন কোয়েশ্চেন করলে আমি কোনো কোয়েশ্চেনই নেই না, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হলো, ক্লাসের মধ্যে কোয়েশ্চেন করবেন, একবার করেন। একটা মেসেজ যদি 50 বার দেন তাহলে তো আমি আরো আগে রিপ্লাই দিই না। কারণ আপনি কোয়েশ্চেন করছেন, বাকিরাও কোয়েশ্চেন করতেছে, তো আমি আপনারটাই কেন উত্তর দিব আপনি 50 বার? বাকি 49 জন কি ফল্ট করছে, তাদের প্রশ্নেরও তো সমানভাবে উত্তর দেওয়াটা তাদের জন্য খাটে, তাই না? তো প্রথমত টপিক বুঝাই, টপিকের পরে কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেনের মধ্যে আপনি ভ্যালিড কোয়েশ্চেন করবেন, আমি উত্তর দিব। তো এটা হলো ফানেলে তিনটে স্টেজ, ওকে? এখানেও সেম, এই যে ইনটেক হলো টপ অফ দ্য ফানেল, কোয়ালিফাইড হলো মিডল অফ দ্য ফানেল, আর কনভার্টেড মানে বটম অফ দ্য ফানেল। আপনি ইন্টারেস্ট দেখাইলে ইনটেকে দেখেন, উনি মাত্র হয়তো মেসেজ দিচ্ছে, আমি ইনটেকে রাখলাম, অর্ডার স্ট্যাটাস নাই, আমি এটা এখানে রাখলাম। তারপর মনে করেন পরের জনের কাছে গেলাম, আর এইচ সৌরভ, সে কি করছে? অর্ডার করছে, তাই না? তো আমি কি করতে পারি? তাকে মার্ক অ্যাজ লিডে ক্লিক করব, এবং এখানে যে তিনটে স্টেজ চলে আসবে, সেখানে আমি তাকে দিব যে সে কনভার্ট হয়ে গেছে, অর্ডার করে ফেলছে, কনভার্ট হয়ে গেছে। তারপর মনে করেন তানিশা, তাকেও আমরা তাই করব, আমরা মার্ক অ্যাজ লিডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অপশনস গুলো দেখাবে তার মধ্যে থেকে আমরা ইনটেক অপশনটা না, আমরা দিব কনভার্টেড অপশনটা। এখন অনেকেই দেখছেন যে হইতে পারে যে এরকম মেসেজ দেওয়ার পরে বললো যে আমি তো প্রোডাক্টটা ভাই অন্য জায়গা থেকে অলরেডি কিনে ফেলছি, তাদেরকে আমরা লস্টে দিতে পারি, যে তারা আমরা হারায় ফেলছি, তাদেরকে আমরা সেল করতে পারি নাই, কনভার্ট করতে পারি নাই। আবার নট কোয়ালিফাইড কাদের দিতে পারি? যারা দেখা গেছে যে অন্য কোনো পেজের বদলে আমাদের ভুলে মেসেজ দিছে বা উল্টাপাল্টা কথা বলতেছে, তারা আমাদের এটার মধ্যে পড়েই না। তো এই যে যখন আপনি লিড স্টেজে এক একটা লিড এভাবে সিলেক্ট করবেন, তখন কিন্তু আরো একটা লেভেল চলে আসলো প্রত্যেকটায়, তাই না? এবং এটা আপনি ভিউ ইন লিডস এর যে সেন্টারটা আছে সেখানে চলে যাবেন।
ভিউ লিড সেন্টারে এখানে চলে গেলে আপনারা দেখবেন যে এখানে সব ডাটাগুলো চলে আসছে, যে কে কোন স্টেজে আছে সেই ডাটাগুলো চলে আসছে। আমি প্রত্যেকের ডাটা, কারা কোয়ালিফাইড স্টেজে আছে, কারা কনভার্টেড হয়েছে, কারা ইনটেকে আছে। ইনটেক মানে কি? মাত্র মেসেজ দিছে। কোয়ালিফাইড মানে কি? কনভারসেশন চলতেছে। কনভার্টেড মানে তারা অলরেডি অর্ডার করে ফেলছে। এমনকি কোনটা অর্গানিক কোনটা পেইড এগুলাও দেখতে পারবেন। এই যে দেখেন কনভার্টেড, পেইড, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা দেখতে পারবো প্যান্ট নিয়ে কারা ইন্টারেস্টেড, শার্ট নিয়ে কারা ইন্টারেস্টেড। লিড সেন্টারের কাজ আসলে মোটামুটি অনেক। এখানে মেইন কাজটাই হলো আপনার ডাটাগুলো সব গোছানো হিসেবে রাখা, এবং এখানে আপনি ডাটা চাইলে আপলোড দিতে পারেন। আমি এখানে ক্লিয়ার ফিল্টার দেই এবং আপনাদের দেখেন এখানে চাইলে অ্যাসাইন কাদের কাদের করা আছে, অ্যাসাইন কোনটা, আনঅ্যাসাইন কোনটা, তারপর হলো গ্রোথ ওয়েভে অ্যাসাইন কয়টা করা আছে, তারপর সোর্স, মেইন সোর্স গুলো কোথা থেকে, পেইড মার্কেটিং এ এই ডাটাগুলো পাইছি নাকি অর্গানিক, পেইড পাইলে পেইড এর মাধ্যমে কয়টা পেইডের মাধ্যমে লিড পাইছি, কয়টা অর্গানিক লিড পাইছি। লিড মানে এই ডাটা আর কি, মানুষের ডিটেলস আর কি। সো এক একটা মানুষকে এক একটা লিড বলতে পারেন। তো সেই হিসেবে আতিকুল ইসলাম একটা লিড, চাঁদনি চৌধুরী একটা লিড, মুমতাহা হেনা একটা লিড, শায়েক আহমেদ একটা লিড। তো এই লিড গুলা হলো বা এই ডাটা গুলা হলো কোন অর্গানিক সোর্স থেকে আসছে কিনা। অর্গানিক মানে কি? আমি ফেসবুকে একটা পোস্ট করছি, সেই পোস্টের থেকে আপনি আমার পেজে মেসেজ দিচ্ছেন, সেখান থেকে হয়তো আপনি অর্ডার করছেন, অথবা ইনবক্সে আমাকে মেসেজের প্রাইস জানতে চাইছেন ওই প্রোডাক্টের, তাই না? তো এগুলা কি অর্গানিক ওয়েতে। আর আমি যদি একটা অ্যাড রান করতাম, সেখান থেকে যদি আপনি আমার ইনবক্সে চলে আসতেন পেজের, তাহলে কি হইতো? সেটা হলো পেইডের থেকে আসতো। আরো একটা জিনিস দেখেন, এখানে যে আপনারা ডাটা আপলোড দিতে পারবেন সেই ব্যাপারটা দেখাই। আমি নতুন করে স্টেজ করব না, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। ক্যাম্পেইন হলো আপনার যতগুলো অ্যাড রান আছে সেখান থেকে দেখতে পারবেন। সোর্স, ডিরেক্ট সোর্স, স্ট্যাটাস, যতগুলো কোনটা থেকে স্ট্যাটাস এগুলা। আচ্ছা, অ্যাড লিডস এ ক্লিক করলে দেখেন দুইটা অপশন আমরা পাচ্ছি, একটা হলো ক্রিয়েট লিড, একটা হলো আপলোড লিড। ক্রিয়েট লিড হলো আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এই সব কিছু দিয়ে ম্যানুয়ালি একজনের ডাটা বসায় তাকে সেভ করতে পারবেন। এমন হইতে পারে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে অর্ডার করলো, হইতে পারে না? যখন কেউ ফোন করে অর্ডার করবে স্বাভাবিকভাবেই তাকে কিন্তু আমরা সেভাবে হ্যান্ডেল করবো, যে তার ডাটাগুলো আলাদাভাবে ম্যানুয়ালি দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে তার ফেসবুকে মেসেজ দিতে পারি বা তাকে আমরা বুঝতে পারি যে কে কিভাবে অ্যাড করছে, কারণ আমি এখানে সব ডাটা যদি রাখতে চাই। আবার অ্যাড লিডে ক্লিক করে আপনি লিড আপলোডও করতে পারবেন। যদি আপনার এরকম থাকে যে ফোন দিয়ে যারা অর্ডার করছে তাদের ডাটা আপনি এক্সেল শিটে জমা রাখতেছেন, সেই শিটটা এখানে আপনি আপলোড দিতে পারবেন। সো এভাবে ওই ডাটাগুলো আপনার ফেসবুকের এই লিড সেন্টারে চলে আসবে। সহজ কথায় যত লিড বা মানুষের ব্যাপার স্যাপার আছে ম্যানেজ করা, যেটাকে আমরা বলতে পারি সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটারই একটা অল্টারনেটিভ বানাচ্ছে লিড সেন্টার। আচ্ছা সিআরএম কি এটা একটু বুঝিয়ে দিই। সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মানে যতগুলো কাস্টমার আপনার আছে, হইতে পারে পটেনশিয়াল কাস্টমার মানে যারা কিনতে চাচ্ছিল বা কিনতে চায় বা প্রাইস জানতে চায়, হইতে পারে রিয়েল কাস্টমার বা অলরেডি পারচেস করে ফেলছে, এই সকল ডাটা কোনো জায়গায় ম্যানেজ করাকে এই সিআরএম সফটওয়্যার বলে বা সিআরএম টুলস বলে। এইটাকেই মেটা বিজনেস স্যুট একটু ফ্রিতে আপনাকে প্রোভাইড করতেছে এবং নাম দিছে যে লিড সেন্টার। বুঝাইতে পারছি যে এখানে আপনার সকল কাস্টমারের ডাটা আপনি এখানে গুছাইতে পারবেন, সাজাইতে পারবেন, আপলোড দিতে পারবেন, এডিট করতে পারবেন। আমার কি কথা বুঝাইতে পারছি? যে লিড সেন্টারের কাজ মূলত কি, এখানে যত ডাটা আছে সব ডাটা এখানে এসে জাস্ট গুছায় রাখা। এই গুছাইলে হবে কি, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, আপনি নতুন লিড আপলোড করতে পারবেন, আপনার ফোনের অর্ডার গুলো এখানে যুক্ত করবেন, মেসেঞ্জারের গুলো এখানে যুক্ত করবেন, আবার হোয়াটসঅ্যাপের গুলোও যুক্ত করবেন, ইনস্টাগ্রামের গুলোও যুক্ত করবেন, সব একসাথে ম্যানেজ করবেন। এই যে ম্যানেজমেন্টের, এটার জন্য আমাদের আলাদা টাকা দিয়ে সিআরএম কিনতে হইতো, যেটা এখন ফেসবুক থেকে ফ্রিতে করা যাচ্ছে। এর থেকে বেশি আর কি সুবিধা? আপনার তিনটা প্ল্যাটফর্মের ডাটা আপনি একটা জায়গায় সেভ করতে পারতেছেন, এটা আসলেই মারাত্মক একটা ব্যাপার। তো যাই হোক, এটা হলো আপনার গেল। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক, যেটা হলো কন্টেন্ট। কন্টেন্ট হলো আপনি ফেসবুকে পোস্ট যেভাবে করে না, ঠিক একইভাবে পোস্ট করে, আর কিছুই না। এই যে দেখেন এখানে আমি কন্টেন্ট অপশনে চলে গেছি বাম সাইড থেকে। কন্টেন্ট অপশনে চলে যাওয়ার পরে এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে আগের পোস্টগুলো দেখা যাচ্ছে, রিচ দেখা যাচ্ছে, তারপর হলো আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্টস দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখেন ক্রিয়েট পোস্ট নামে অপশন আছে। আবার ডান সাইডে যদি ক্লিক করেন স্টোরি ক্রিয়েট করতে পারবেন, বাল্ক মানে একসাথে অনেকগুলা রিলস ভিডিওস এগুলো আপলোড দিতে পারবেন। তো চলেন পোস্ট কিভাবে ক্রিয়েট করে, শিডিউল করে বা বাল্কে কিভাবে ভিডিও আপলোড করার সিস্টেম সেগুলো একটু দেখে নেই। ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এখানে যদি ইনস্টাগ্রাম যুক্ত করা থাকতো তাহলে দেখতেন যে ইনস্টাগ্রামও এখানে দেখা যাচ্ছে, যে কানেক্ট ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে। আর এখানে যদি ফটো যুক্ত করতে চান তাহলে এখানে আপলোড ফ্রম ডেস্কটপ, ফটো ভিডিও যাই হোক আপনি এখান থেকে সবই যুক্ত করতে পারবেন। আমি ইউটিউবে একটা ভিডিও দিছি, আপনারা দেখছেন কিনা জানি না, কাস্টম জিপিটির উপর। তো এটার উপর আমি নেক্সট যে ভিডিওটা দিব সেটা হলো কিউআর কোডের উপর, আপনারা দেখতে পারেন চাইলে। আর এখন আমরা যেটা করব, একটা ফটো এখানে আপলোড দিব।
মনে করেন আমরা এখানে এই যে ফায়ারফ্লাই দিয়ে একটা ইমেজ তৈরি করছিলাম, তো সেই ইমেজটা এখানে আপলোড দিতে চাচ্ছি, মানে একটা পোস্ট হিসেবে আপলোড দিব। ফেসবুকে পোস্ট আপনারা সবাই দিতে পারেন আমি জানি, বাট একটু ইন্টারনাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখাই চলেন। তো এই যে দেখেন ফটো আমি একটা আপলোড দিব, এটার টাইটেল দিলাম যে আপনারা ব্যাচ কত, 64। আপনারা ব্যাচ 64ই তো, তাই না? আচ্ছা মনে করেন 64। আচ্ছা আপনারা ব্যাচ কত, কত নাম্বার ব্যাচ? আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, 62 না 64? 64, ঠিক আছে, থ্যাংক ইউ। তো 64 আমি টাইটেল দিলাম, এখানে একটা দিলাম, আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ যুক্ত করতে পারেন। নিচে দেখেন একটা অপশন আছে এবি টেস্ট, আপনি এখান থেকেও এবি টেস্টিং এর অপশনটা ব্যবহার করতে পারেন। যেমন ক্লিক করেন, এবি টেস্টিং ব্যাপারটা কি, আপনি হয় লেখা চেঞ্জ করবেন, ফটো সেম রাখবেন এবং দেখবেন যে মানুষ কোনটাতে বেশি রিয়্যাক্ট করতেছে বা কমেন্ট করতেছে, তাহলে ওইটাই আপনার দেখা গেছে যে সবচেয়ে বেশি রিচ হচ্ছে বা এনগেজমেন্ট হচ্ছে, ফেসবুকে ওইটাই রাখবেন। অথবা আপনি লেখা সেম রেখে ফটো চেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন, বা ভিডিও ডিফারেন্ট টাইপের ভিডিও, দুইটা ভার্সনে ভিডিও দিয়ে দেখতে পারেন যে কোনটাতে বেশি এনগেজমেন্ট হচ্ছে। যেটাতে বেশি এনগেজমেন্ট হচ্ছে মানে কি, সেটা বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে, ওইটা বেশি রিচ পাওয়ার পসিবিলিটি আছে। সো এরকম ভাবে প্রত্যেকটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন ক্রিয়েট করতে পারি। এখন এবি টেস্টিং মানে যে শুধু এ আর বি নিয়ে টেস্টিং তা না, আপনি এরকম নতুন নতুন টেস্ট এখানে যুক্ত করতে পারেন, সি ডি ই নিয়ে কাজ করতে পারেন, বাট আমরা দুইটা নিয়ে মনে করেন করব। তো যাই হোক আমরা এখানে আপাতত এটা করতেছি না, আমি একটু রিফ্রেশ দেই। আমার নেটে একটু প্রবলেম করতেছে মনে হচ্ছে, ওয়েদার তো কিরকম কি। আচ্ছা যাই হোক আমি আবার প্রথম থেকে শুরু করি। আমি একটা ফটো এখানে আপলোড দেওয়ার জন্য সিলেক্ট করেছিলাম, সো ফটোটা সিলেক্ট করব, ব্যাচ লিখবো। ওকে, ব্যাচ লিখার পরে এবি টেস্টিং এর অপশনটা এখান থেকে পাবেন, আমরা আরেকটা অপশন থেকে দেখবো, আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, ওই যেটা যেভাবে দেখাবো সেভাবেও ব্যবহার করতে পারেন। তো যাই হোক নিচে দেখেন শিডিউলিং অপশন, মানে আপনি পোস্ট শিডিউল করতে পারবেন, সেট টাইম, ডেট এন্ড টাইম। তো এটা যদি আমি এনাবল করে দেই, দেখবেন যে এখানে একটা টাইম সেট করা আছে যে আজকে 19 তারিখ, কালকে মনে করেন আমি 20 তারিখ সকাল 10টার দিকে একটা পোস্ট করতে চাই, সো 20 তারিখ দিলাম, এখানে মনে করেন সকাল 10টা দিলাম, তারপর ডান সাইডে যে 00 দিলাম। সো 20 তারিখে সকাল 10টায় এই পোস্টটা যাতে অটোমেটিক হয়ে যায় সেটা আমি শিডিউল করতে পারি। দেখেন শিডিউল করে ফেলতেছি, ওকে, শিডিউল করে ফেললাম। তো পোস্ট শিডিউল করে কি খুব কঠিন কিছু? পোস্ট শিডিউল করা তেমন কিছুই না। এমনকি দেখেন আমি শিডিউল করার পরে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে, যেটাকে উপরে টাইটেল দেখতে পাচ্ছেন প্ল্যানার, আর বাম সাইডে দেখবেন যে কন্টেন্টের নিচে এই প্ল্যানার অপশনটা সাধারণত দেখায়। তো এখানে সপ্তাহটা দেখাচ্ছে, আমি মাসের ভিউটা দেখাই। পুরো মাস জুড়ে আপনি যতগুলা পোস্ট শিডিউল করছেন বা পোস্ট করছেন সব দেখতে পাবেন। এই যে দেখেন প্রত্যেকটা দিন 10টার দিকে যে পোস্ট হচ্ছে আমরা শিডিউল করে রাখি দিই। প্রতিদিন তো আপলোড দেওয়ার সময় নাই ভাই, আমি যাব একদিন বসবো, 10টা বা 15টা পোস্ট তৈরি করব, পোস্ট তৈরি করে সুন্দর করে শিডিউল করে দিব, দ্যাটস ইট। প্রতিদিন 10টার দিকে টাইম মতো পোস্ট হইতে থাকবে, আমার পেজের এনগেজমেন্টও হইলো, আবার আমার এত কষ্টও করতে হইলো না। এই যে দেখেন 20 তারিখ 64 ব্যাচের আমি এই ইমেজটা আমি শিডিউল করে দিয়েছি, তো কালকে সকাল 10টায় দেখে নেবেন যে এটা আপলোড হয়েছে কিনা। আর এটা গেল আপনার প্ল্যানার। প্ল্যানার হলো আপনি পুরো মাসের কন্টেন্ট দেখবেন, আজকে হলো সেপ্টেম্বর মাস, আপনি আগের মাস পরের মাস এগুলাতে দেখতে পারেন প্রত্যেক মাস অনুযায়ী। তো যাই হোক এটা একটু বুঝাই দিলাম যে আপনার আগের শিডিউল করা পোস্ট বা নর্মাল করা পোস্ট সব এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে যে কোনো একটা ডেটে এখান থেকে পোস্ট তৈরিও করতে পারবেন। এই যে দেখেন প্লাস আইকনে যদি ক্লিক করি, শিডিউল পোস্ট, মানে 24 তারিখের জন্য এখান থেকে পোস্ট শিডিউল করতে পারবো। সো অপশন কিন্তু দুইটা, একটু ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করেন। আমি কন্টেন্টের থেকে যেটা করতে পারতেছি সেটা হলো আগে পোস্ট তৈরি করব, দেন শিডিউল করব। আর এখানে যে প্ল্যানার অপশনটা আছে সেখানে আগে শিডিউল করব, দেন পোস্ট তৈরি করব। বুঝাইতে কি পারছি? দুইটা কিন্তু একটা একটার সাথে কানেক্ট, কন্টেন্ট এবং প্ল্যানার এই দুইটা কিন্তু একই টুলস। আপনি কন্টেন্টটা তৈরি করার পর শিডিউল করেন অথবা শিডিউল করার পর তৈরি করেন, এটা আপনার উপর, বাট এই দুইটা কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। দ্যাটস ইট, দ্যাটস সিম্পল, আর কিছুই নেই এখানে। এখন কিভাবে বাল্কে ভিডিও আপলোড করবেন চলেন সেটা দেখি। বাল্কে ভিডিও আপলোড হলো, এই যে দেখেন বাল্কে রিলস আপলোড করা, ভিডিও আপলোড করা। এখন আমি তো পোস্ট দেখাইছি তাই না, তো মনে করেন আপনি চাচ্ছেন যে একসাথে 10টা ভিডিও তৈরি করছেন, 10টা ভিডিও আপলোড দিবেন, দেন ওই 10টা ভিডিও শিডিউল করবেন, 10 দিন আপনি নাকে তেল দিয়ে ঘুমান, কোনো সমস্যা নাই তো। তো সহজ কথা আপনি মনে করেন এত ইফোর্ট দিতে হবে না, আপনি অ্যাড ভিডিওসে যান, এখানে দুইটা সুন্দর করে ভিডিও সিলেক্ট করেন। মনে করেন আমি দুইটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, দুইটা ভিডিও আমি সিলেক্ট করলাম, এখানে টাইটেল, ডেসক্রিপশন, শিডিউল এই তিনটা করে আমি পাবলিশ করে দিব। পাবলিশ এখন হয়ে যাবে, বাট দেখাবে ঠিক টাইম মতো যখন আমি সময়টা দিয়ে রাখছি। মনে করেন এটার টাইটেল দিলাম আমি এ, এটা টাইটেল দিলাম আমি বি, এখানে ডেসক্রিপশন দিলাম এ বি, এটাতে দিলাম সি ডি। এটা দেওয়ার পরে আমি যখন এটা লোডিং কমপ্লিট হবে, আমি এখানে যখন পাবলিশ দিব এবং এখানে যখন শিডিউল করে দিব এই ব্যাপারটা, যে এটা মনে করেন 20 তারিখে একটা আর 21 তারিখে একটা, দুই টাইমে।
তো 20 তারিখ আর 21 তারিখ আমি শিডিউল করে যদি দেই এবং পাবলিশ যদি দেই, তাহলে 20 তারিখ 21 তারিখে আমার অনলাইনে থাকতে হবে না, অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এটা আই থিঙ্ক বোঝানোর আর কিছু নাই, খুবই সিম্পল ছিল। বাট আমাদের যে দেখা মানে ব্যাপারটা নিয়ে আসলে বুঝার আছে সেটা হলো এবি টেস্টিং। এবি টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের যেটা বললাম, যে কোনো একটা পোস্ট তৈরি করার সময় নিচে পেয়ে যাবেন একটা কেমিক্যালের আইকন থাকে, অথবা এইখানে যদি কন্টেন্টে চলে আসেন, এখানেও বাম সাইডে পেয়ে যাবেন এবি টেস্টিং এ যে কেমিক্যালের আইকন। কেমিক্যাল আমরা যে মিক্স করি এটার জন্য বোতল আছে না, ওই বোতলের আইকন এখানে দেখা যাচ্ছে। সো এই এবি টেস্টিং এ ক্লিক করলে আপনার আগের যত এবি টেস্ট গুলা ছিল সেগুলা দেখতে পারবেন, নতুন যে এবি টেস্টিং গুলা করবেন সেগুলা দেখতে পারবেন। তো চলেন এবি টেস্টিংটার কাজ কি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, মনোযোগটা একটু ধইরা রাখেন, ওকে? তো আমরা ফার্স্টে ক্রিয়েট এ এবি টেস্টে ক্লিক করব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি এই পেজটা লাইক না দেন তাহলে হয়তো বা এটা দেখানো সম্ভব হবে না, কারণ এবি টেস্টিংটা সাধারণত যারা লাইক দেয় তাদের এখানে চলে আসে অটোমেটিক। আপনারা এটা দেখার পরে যদি ডিসলাইক করেন বা মানে লাইক উঠা দেন সেটা আপনাদের ব্যাপার, বাট আমি জাস্ট এটা পেজে লিংক দিলাম যাতে আপনারা এখানে দেখতে পারেন। কারণ এবি টেস্টিং এর সময় এই ফেসবুক পেজে পোস্ট হয় না, আপনার হোম পেজে দেখবেন যে অটোমেটিক এই পোস্টটা দেখতে পাচ্ছেন, আর ফেসবুক পেজের ফটো সেকশনে আসে। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে বুঝাই, একবার এত বোঝানোর দরকার নেই, ধীরে সুস্থে আমি একটু বুঝাই। তো ফার্স্টে আমি এবি টেস্টিং এ গেলাম, তারপর ক্রিয়েট এবি টেস্টিং এ ক্লিক করব। ফরম্যাটের মধ্যে আমি এখানে দিব আমি ইমেজের উপর টেস্ট করতে চাচ্ছি, দুইটাই আমি ইমেজ সিলেক্ট করব। একটা দিব এ, আরেকটা দিব বি। দুইটার টাইটেল দিলাম এ আর বি। আর ফটো দিলাম, একটা ফটো দিলাম মনে করেন এইটা, আর আরেকটাতে ফটো দিলাম এইটা। দুইটা এআই ইমেজ দিলাম, ওকে? আপনারা যদি একটু দেখেন, এই যে একটা এইটা ইমেজ আর একটা এই ইমেজটা, এই দুইটা ইমেজ কি হবে জানেন? এটা পোস্ট ঠিকই হবে, আপনারা হোম পেজে যদি লাইক দেওয়া থাকে আপনাদের হোম পেজে দেখতে পারবেন যে এরকম গ্রোথ ওয়েভ থেকে একটা পোস্ট করা হয়েছে, কিন্তু সবাই সব পোস্ট পাবে না। অনেকের সামনে এ পোস্ট আসবে, অনেকের সামনে বি নাম্বার পোস্ট আসবে। মানে ফেসবুক যেটা করবে, এটা বিভিন্ন মানুষকে দেখায় টেস্ট করবে যে বেশিরভাগ মানুষ কোনটাতে রিয়্যাক্ট করতেছে বা কমেন্ট করতেছে। মানে এনগেজমেন্টের একটা ম্যাট্রিক্স এখানে আপনি সেট করে দিলে সেই অনুযায়ী তারা দেখাবে। এখানে দুইটা নিয়ে করতেছে, আপনারা চাইলে চারটা নিয়েও করতে পারেন। তো ফার্স্টে আমি পোস্ট তৈরি করলাম একটা এ দিয়ে একটা বি দিয়ে, এরপর নেক্সটে যাব। নেক্সটে গেলে আমাকে এখানে বলতেছে এটা কি এখনই পাবলিশ করতে চান, আমি হ্যাঁ এখনই পাবলিশ করতে চাই। টেস্টের নাম কি দিতে চান, আমি দিব যে ব্যাচ 64। আমি আপনাদের জন্য এই টেস্টটা করতেছি। কি ম্যাট্রিক মানে আপনি ম্যাট্রিক্সটা কি সিলেক্ট করবেন, যে সবচেয়ে বেশি হাইয়েস্ট রিয়েক্ট পাওয়া সেটাকে উইনার ঘোষণা করবেন, নাকি শেয়ার পাওয়া, নাকি কমেন্ট করা, নাকি বেশিরভাগ পিপল পর্যন্ত পৌঁছাইছে সেটা? সো আমি চলেন রিয়াকশন অপশনটাই দিই, যে সবচেয়ে বেশি রিয়েক্ট যেটাতে করবেন আপনারা সেটা উইনার হবে। আর আমি টাইম ডিউরেশন দিলাম 30 মিনিট। এই টেস্টটা 30 মিনিট পর্যন্ত চলবে, 30 মিনিট পরে যেটা উইনার হবে সেটাই আপনারা আমার পেজে দেখতে পারবেন, দ্বিতীয় পোস্টে আমার পেজে দেখতে পারবেন না, ওকে? সো এটা আমি সবকিছু সেট করে যখন এখানে প্রিভিউ এন্ড পাবলিশে দিব, তখন আমাকে সব ডাটা ঠিক আছে নাকি এটা একটু এনশিওর করতে বলবে। আমি টেক্সট দিছি, ইমেজ দিছি, টেস্টের নাম দিছি 64, কোনো ডেসক্রিপশন দেই নাই, এখনই পাবলিশ করতে চাচ্ছি। টেস্টটা হলো আমার পাবলিকলি পোস্ট করতেছি আমি, এবং ম্যাট্রিক্সটা দিছি রিয়েকশন। সো আপনারা যেটাতে সবচেয়ে বেশি রিয়েক্ট করবেন সেটা উইনার হবে, এবং এই উইনার আপনারা 30 মিনিট পরে নিজেরাই দেখতে পারবেন যে আপনারা কোনটাকে উইনার বানাইছেন। তো চলেন পাবলিশ করে দেই এবং দেখি আপনারা কোনটাকে উইনার বানান। এখন সবাই পেজে ভিজিট করেন, যদি লাইক দেওয়া থাকে অবশ্যই আপনাদের সামনে চলে আসবে, এবং আপনারা যখন রিয়েক্ট দিবেন সেটার উপর ভিত্তি করে 30 মিনিট পর্যন্ত সবগুলো রিয়েক্ট কাউন্ট করবে। তারপর 30 মিনিট পরে যেটা উইনার হবে সেটা আপনারা ফেসবুক থেকে দেখবেন যে আপলোড হয়ে গেছে। আর এই দুইটা পোস্টই কিন্তু আসলে আপলোড হয়, কিন্তু আমার মানে পোস্ট অপশনে দেখাবে না এটা। এটা যেটা দেখাবে সেটা হলো ফটো সেকশনে দেখতে পারবেন। যেমন আপনাদের চলেন একটু ডাটাটা দেখাই। এই যে দেখেন, আমার এখানে দেখছেন চারটা ইমেজ, এই যে দুইটা এবং এই দুইটা, এই চারটা ইমেজের মধ্যে ইমেজ সেকশনে সবগুলো দেখতে পাচ্ছেন, বাট পোস্ট সেকশনে দেখবেন যে এই যে শুধু ডুবুরির ফটোটা দেখা যাচ্ছে, আর এখানে শুধু এই বিড়ালের ফটোটা দেখা যাচ্ছে। আর এখানে সরি, এই যে এইটা টেস্ট 2, এটা ছিল, এটা হলো উইনার পোস্ট। আমি এইভাবে কমেন্ট করে জানায় দিই। আচ্ছা, আমি এই পোস্টটাকে ডিলিট করে দিই। এই পোস্ট আমি ডিলিট করে দিব। এটা ছিল উইনার পোস্ট এই গ্রুপের জন্য। এখানে দুইটা জিনিস নিয়ে টেস্ট হয়েছে, আর এটা হলো নর্মালি পোস্ট করা দেখাইছি। এটা মনে হয়েছিল উইনার পোস্ট। উইনার পোস্ট কোনটা আছে দেখি, আচ্ছা এটা হলো উইনার পোস্ট। তো আপনাদের ক্ষেত্রে আমি এরকম দিছি, দেখা যাক আপনারা কোনটাকে উইনার করেন। আচ্ছা, এটা পাবলিশ হয়তো বা হয় নাই কোন একটা এররের জন্য। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান তো আপনারা কি কারোর সামনে কি এখনো পোস্টটা আসছে, নাকি আমার পাবলিশে একটু সমস্যা হয়েছে, এটা আমাকে জানায়। পাবলিশ তো হয়েছে, আসছে না? তো পাবলিশ হয়েছে।
আচ্ছা সরি, আমার এখানে ডাটা একটু ভুল দেখাচ্ছে। এই যে দেখেন লাইভ দেখাচ্ছে, আপনাদের লাইভ ডাটা দেখাই, দেখেন এই যে সব দেখেন লাইভ চলে আসবে, এটা উইনিং এর পর্যায়ে আছে সবচেয়ে বেশি, এটা রিয়েক্ট পাচ্ছে দেখতে পাচ্ছি 109টা রিয়েক্ট। ও মা, দ্বিতীয় পোস্ট কই? দ্বিতীয় পোস্ট নাই কেন? আমার দ্বিতীয় পোস্টে হয় নাই। আহারে, এখানে দ্বিতীয় পোস্টে হয় নাই। চলেন আমরা একটু নতুন করে টেস্ট করি। হ্যাঁ, এই টেস্ট আমি অফ করে দিচ্ছি। দুইটাই হয়েছে? দুইটাই হয়েছে তো এখানে দেখা যাচ্ছে না কেন? আপনারা দ্বিতীয়টা একটু রিয়েক্ট করবেন না? আমার ডাটা লাগবে তো, ডাটা দেখাইতে হবে। কিন্তু এখানে তো একটা পোস্ট দেখাচ্ছে, এই যে দেখেন নাম্বার অফ পোস্ট 1 দেখাচ্ছে আমার। না না, এখানে পোস্ট আসলে দুইটা আমার পেজে দেখতে পারলো, এখানে আসলে প্রপারলি হয় নাই। আমি আবার নতুন করে এবি টেস্টিং করতে চাই, দেখি। আচ্ছা, এতক্ষণে মনে হয় হইছে। একটু দাঁড়ান, আমি একটু দেখি। কাজ না করলে আমি আবার এবি টেস্টিং দিব। এটা আসলে হয় কি, যদি আপনার মনে করেন ইন্টারনেট সমস্যা করে কাজের সময়, তাহলে একটা ঝামেলা লেগে যেতেই পারে। তো এটা আমরা নতুন করে দরকারে টেস্ট করে দেখবো, আপনাদের জন্য সমস্যা নেই। আমি এখানে দেখতে পাচ্ছি না যে আরেকটা পোস্ট হয়েছে, আমি নতুন করে পোস্ট করি। ওকে, আমি এখানে নতুন করে পোস্ট করি। আমি ক্রিয়েট এবি টেস্টে যাব। এখানে আমি ফরম্যাট দিব ইমেজ, টেস্ট নাম দিব এখানে এ, এখানে ফরম্যাট দিব ইমেজ, এখানে দিব বি। আচ্ছা, এই দেই, এ দেই, দুইটাই এ দেই নাম, এবং ইমেজ আলাদা আলাদা সিলেক্ট করি। ইমেজ কোনটা সিলেক্ট করবে এবার? আমি মনে করেন সিলেক্ট করলাম একটা বাঘ নুডলস খাচ্ছে, আর এটাতে সিলেক্ট করলাম একটা বিড়াল চশমা পরে আছে। দুইটা ভালো ভালো ইমেজ সিলেক্ট করছি, দুইটা একটু ভালোভাবে লোড হোক, তারপর আপলোড দিব। আপনারা এগুলাতে এই রিয়েকশনের ম্যাট্রিক্সে কাকে উইনার ঘোষণা করেন সেটা আমি দেখতে চাই। ম্যাট্রিক্স রিয়েকশন দিব, ডিউরেশন দিয়ে দিব আমি 30 মিনিট, আর টেস্টের নাম দিব 64। শুধু 64 নাম থাকবে। প্রিভিউ, প্রিভিউ করব, প্রিভিউ করে যদি দেখি সবকিছু ঠিক আছে, তাহলে আমি পাবলিশ নাও করে দিব। এখন যাতে কোনো প্রবলেম না হয় সেটা একটু দেখি। আচ্ছা, এখন আপনারা একটু কোয়েশ্চেন করেন যদি ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে। এখন দুইটাই পোস্ট হয়েছে দেখতে পাচ্ছি, ভিউ টেস্টে আমি চলে যাব। টেস্টে এবার ভিউ করব। একটু ভিউ করার পরে আমি আপনাদের কোয়েশ্চেন নিব, তারপর কিছু বেসিক ফাংশনস সম্পর্কে পরিচয় করে দেয়, তারপর আজকের মতো ক্লাস আমরা শেষ করে দিব। মেইন অপশনে ছিল আপনার এই অটোমেশনের ব্যাপারটা, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, এবং এবি টেস্টিং এর ব্যাপারটা, যেটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, বিজনেস নিয়ে কাজ করবেন, সবারই তো রেগুলার পোস্ট ভিডিও আপলোড দিতে হবে, তাই না? আপনারা টেস্ট করে করে দিতে পারবেন, এতে ভাইরালিটি চান্সটা বেড়ে যাবে। কারণ আপনি আগেই জেনে যাচ্ছেন যে কত বেশি রিচ হচ্ছে কোনটাতে, কোনটাতে বেশি রিয়েক্ট হচ্ছে। তো আপনি এভাবে টেস্ট করে করে দিতে পারবেন। ইউটিউবও রিসেন্টলি এটা লঞ্চ করছে যে থাম্বনেল টেস্টিং। আপনি 3টা থাম্বনেল নিয়ে কাজ করতে পারবেন, বা 4টা থাম্বনেল, 2টা থাম্বনেল দিয়ে টেস্ট করতে পারবেন। আচ্ছা, এখন দেখি। এখন দেখি যে এই বিড়ালের পোস্টে 31টা রিয়েক্ট আর এটা 26টা। কেউ কি বাঘের নুডলস খাওয়াটা পছন্দ করতেছে না নাকি? এত রিয়েকশন কম কেন? প্রত্যেকটা রিফ্রেশে এখানে আপ টু ডেট ডাটাগুলা দেখাবে। এখন 35টা আর 31টা। এটা কি বুঝতে পারছেন তাহলে যে কি হয়েছে? এখানে দুইটা নিয়ে টেস্ট হচ্ছে, আমি ম্যাট্রিক্স দিছি রিয়েকশন, যার কারণে রিয়েকশন যেটা বেশি হবে 30 মিনিটের পরে, সেটা জিতে যাবে। দ্যাটস ইট, সিম্পল। আপনি তাহলে জেনে গেলেন যে আপনার মনে করেন কোনটার লেখা বা কোনটার ফটো বা কোন ভিডিওটা বেশি মানুষ পছন্দ করছে, তাই না? যাদের বাঘের পিক আসতেছে না, আসতেছে না। আমি তো বলছি যে সবার সামনে সবগুলো আসবে না। যার কারো কাছে বাঘ আসবে, কারো কাছে বিড়ালের ফটো আসবে। এবং দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষের কাছে অলরেডি গেছে, দেখতে পাচ্ছি আমরা যে 35টা রিয়েক্ট হয়েছে, যেটা আই থিঙ্ক আরেকবার রিফ্রেশ দিলে আরো বেশি হয়ে যাবে। 44টা হয়ে গেছে, 37টা হয়ে গেছে। দ্যাটস ইট। দুইটা তো আসবেই, আপনারা কোনটায় রিয়েক্ট দিবেন সেটার উপর ভিত্তি করে তো ওইটা শুধু পেজে দেখা যাবে, বাকিটা তো দেখা যাবে না পেজে। যাদের কাছে দুইটা আসছে দুইটাই তো আসবে, যেটাতে আপনি রিয়েক্ট দিবেন সেটার উপর ভিত্তি করে ওইটা 30 মিনিট পরে আপনার পেজে থাকবে, বাকিটা থাকবে না। ডিলেট হবে বলতে হাইড হয়ে যাবে, ডিলেট হবে না, ওইটা হাইড হয়ে যাবে। ওই পোস্টটা, ওইটা আপনি ইমেজ সেকশন থেকে পাবেন, বাট পোস্ট হিসেবে পাবেন না। এই দুইটার মধ্যে যেটা উইনার হবে, আপনি মনে করেন দুইটা ইমেজ সেকশনে দুইটা ফটো দেখতে পারবেন, এবং কোনটাতে কত রিয়েকশন আছে সবই দেখতে পারবেন। বাট আপনি যদি আমার এই হোম পেজে আসেন বা আমার এই ইয়াতে আসেন, তাহলে আপনি পোস্ট সেকশনে সেটা পাবেন না।
আচ্ছা, এটা এটা নর্মালি ঝামেলা হয়ে গেছে, এটা আমরা ডিলিট করব। এই বিটা এটা পোস্ট হিসেবে নর্মালি হয়েছে, এটা আমাদের টেস্টে হয় না কার্যকর। নর্মালি টেস্টের সময় এইভাবে পেজে দেখা যায় না, দেখেন এই দুইটা নর্মালি পোস্ট হয়েছে, তো এটা আসলে পেজে এভাবে দেখা যায় না। আমার আপলোডের সময় একটু ঝামেলা হয়েছিল। তো যাই হোক, এবি টেস্টিংটা আশা করি বুঝাইতে পারছি। পোস্ট সেকশন কি, এই যে দেখেন পোস্ট সেকশন, এটা হলো পোস্টের সেকশন। আর ফটো সেকশন হলো ফটো, ফটোতে যতগুলো আপলোড দিয়েছি সবই দেখতে পাচ্ছেন। বাট পোস্টে এসে দেখেন আপনারা কিন্তু পাবেন না ফটোগুলা। কারণ কি বলেন তো? কারণ এইগুলা কিন্তু আপনার, আচ্ছা আমি মেটা বিজনেস স্যুট থেকে আগে কিছু পোস্ট ডিলিট করি, না হলে এখানে আপনারা অনেকে কনফিউজ হচ্ছেন হয়তো বা সেটা দেখে। তো এখানে এখানে আসলে এবি টেস্টিং এর গুলা নর্মাল পোস্ট হিসেবে আপলোড হয় না, মানে ওইটা 30 মিনিট পরে নর্মাল পোস্ট হিসেবে আপনার আইডিতে দেখা যাবে। আমি এইটা আর এইটা, এটা দুইটা ডিলিট করে দিব। ওকে, এই যে এখানে এখন কোনো পোস্ট দেখতে পাচ্ছেন? আজকের কোনো পোস্ট কিন্তু নাই রিসেন্ট, কিন্তু টেস্ট কিন্তু চলতেছে। টেস্ট কিভাবে চলতেছে বুঝলাম, এই যে ফটো সেকশনে চলে যাবেন, দেখবেন যে এই যে ফটো কিন্তু আছে, ফটো সেকশনে পাবেন, কিন্তু পোস্ট সেকশনে পাচ্ছেন না, কারণ 30 মিনিটের আগে আপনি কোনো পোস্ট সেকশনে এটা দেখতে পারবেন না। ফটো সেকশন থেকে দেখতে পারবেন, হোম পেজে যাবেন, আপনার ফেসবুক হোম পেজে আপনি দেখতে পারবেন। বুঝছেন? মানে এইভাবে কিন্তু আপনার টেস্টিংটা হয়, আপনার ডিরেক্ট পোস্ট হয় না, কিন্তু আপনি সবই কাজ করতে পারবেন। যাই হোক, এই ছিল আপনাদের এবি টেস্টিং। রিয়েক্ট যদি সেম হয়, আমার কখনো রিয়েক্ট সেম হয় নাই, তো আমি বলতে পারতেছি না, সবসময় কম বেশি হয়েছে। তো এখন আপনারা সবাই পাবেন ধীরে সুস্থে। চলেন আমরা অন্যান্য অপশনস গুলো একটু এক্সপ্লোর করি। ইনসাইট যে অপশনটা আছে বাম সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ইনসাইট অপশনটা, এটা জাস্ট ডাটা দেখাবে যে কতজন পর্যন্ত রিচ হয়েছে, কতগুলো কন্টেন্টে ইন্টারেকশন হয়েছে, কত ফলোয়ার্স হয়েছে, লিঙ্কে কয়টা ক্লিক হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে এই ইনসাইট অপশনটা, মানে আপনার অ্যানালিটিক্স পার্ট যেটাকে বলি আমরা। সে আপনার অডিয়েন্সের বয়স কত, তারা কোন এজের মানুষ, তারা ছেলে নাকি মেয়ে, তারা লোকেশন, এই ব্যাপারগুলো আপনারা এখানে পাবেন। মেসেজিং অপশনেও সেম, আপনি সকল ডাটা রিলেভেন্ট যে 197টা মানুষ এখন পর্যন্ত এই 3টা ক্লাসে আপনারা মেসেজ করছেন, তো এই 197 জন মেসেজ করছে, এর মধ্যে কয়জন অর্গানিকলি আসছে, কয়জন অর্ডার ক্রিয়েট করছে, ওই যে আমি দিছি না অর্ডার দিছে, তো সেইগুলোর উপর ভিত্তি করে আমি যাদের লিড হিসেবে সিলেক্ট করছি, যাদেরকে অর্ডার গুলো আমি সেভ করছি, অর্ডার হিসেবে যে অর্ডার প্লেস করছে, এগুলো দেখাচ্ছে। আর এই যে দেখেন, এটা হলো ফানেলের পার্ট, যেটা এখন আমরা পুরোপুরি প্রসেস হয় নাই, মাত্র আমাদের ফানেল তৈরি হচ্ছিল লিড সেন্টার থেকে। তো এই তো ফানেলের পার্টও এখানে আছে। তো সকল ডাটাগুলা জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন। এটাই হলো আপনার ইনসাইটের কাজ। অল টুলস এর কাজটা একটু চলেন আমরা দেখে আসি। অল টুলস এর মধ্যে আপনি এই যে বাম সাইডে যেগুলো দেখতেছেন সেগুলো তো পাবেনই, পাশাপাশি অনেক অপশন পাবেন। যেমন এখানে দেখেন কন্টেন্ট পাচ্ছি, ইনবক্স পাচ্ছি, লিড সেন্টার পাচ্ছি, প্ল্যানার পাচ্ছি, সাউন্ড কালেকশনটা ইম্পর্টেন্ট। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, অথবা আপনার বিজনেস পেজের জন্য যদি রেগুলার বেসিসে কন্টেন্ট তৈরি করতে চান এবং চাচ্ছেন না যে কপিরাইট ইস্যু আসুক, তাহলে এই সাউন্ড কালেকশনে চলে যাবেন। আপনি বিভিন্ন গান অথবা সাউন্ড ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনি এই আপনার যে ভিডিওতে এই গানগুলো যে ব্যবহার করবেন, অডিওগুলো যে ব্যবহার করবেন, ডাউনলোড করে অবশ্যই, এই যে দেখেন এখান থেকে প্লে করবেন, শুনবেন, ভালো লাগলে ডাউনলোড করবেন, প্লে করবেন, ডাউনলোড করবেন। এভাবে করে করে আপনি ডাউনলোড করে কি করতে পারবেন জানেন? আপনি ইচ্ছা মতো আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। মানে মেটা কোম্পানি যতগুলা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলাতে হোয়াটসঅ্যাপের স্টোরি বা আদার্স যেগুলো আছে সব জায়গায় ব্যবহার করবেন, কোনো টাইপের কপিরাইট ইস্যু আসবে না। বাট এই একই কন্টেন্ট, মানে এই যে মিউজিক গুলা ব্যবহার করতেছেন ফেসবুক থেকে ডাউনলোড করে, এগুলো আবার ইউটিউবে ব্যবহার করা যাবে না। ইউটিউবের কিন্তু আলাদা সাউন্ড কালেকশন আছে, আপনারা সেখান থেকে মিউজিক গুলা ডাউনলোড করে, সাউন্ড লাইব্রেরি মনে হয় ইউটিউবেরটার নাম, সরি অডিও লাইব্রেরি, ওই অডিও লাইব্রেরি ইউটিউবের থেকে ডাউনলোড করে ইউটিউবে ব্যবহার করতে পারবেন, আর ফেসবুকের গুলা ফেসবুকে ব্যবহার করতে পারবেন। দুইটা প্ল্যাটফর্ম আলাদা, ওকে? না হলে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। তো এই সাউন্ড কালেকশন আপনাদের যত টাইপের ফ্রি মিউজিক সব আপনার সলভ করে দিবে, একটাই এনাফ। তারপর আর কি আছে দেখি, চলেন আগে হোম পেজে চলে যাই। হোম পেজ থেকে অল টুলস দেখাই। অল টুলসে এখানে মনে করেন অ্যাড ম্যানেজারও এখানে পাবেন, এখানে ইভেন্ট ম্যানেজারও পাবেন, ফর্ম তৈরি করতে পারবেন ইনস্ট্যান্ট, মনিটাইজেশন সম্পর্কে জানতে পারবেন। চলেন মনিটাইজেশন দেখি, অনেকেরই মনিটাইজেশনে ইন্টারেস্ট থাকে। মনিটাইজেশন দেখেন, এখানে আমার কোনো পেজ ইস্যু নাই, সো দ্যাটস গুড। তারপর হলো আমার স্টার্স, আমার স্টার্স গুলাও ঠিক আছে, স্টার্স আমার 500 ফলোয়ার যেহেতু হয়ে গেছে, সো স্টার্স অপশনটা এনেবল হয়ে গেছে। বাট যদি ইয়ার কথা বলেন, কি বলবো এটাকে, ইন স্ট্রিম অ্যাডস, মানে ফেসবুক পেজ থেকে মেইন যে ইনকামটা সেটা করার জন্য 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে।
এটা ছাড়া মনিটাইজেশন এনাবল হবে না। সো এটা যদি আমার ফুলফিল হয়ে যায় তাহলে আমি এখানে ভিডিও আপলোড করলে আমার কিন্তু সেখান থেকেও আর্নিং করা পসিবল। সো এই মনিটাইজেশনের পার্টও আপনারা এই অল টুলস অপশন থেকে পেয়ে যাবেন। আপনারা যারা এটা নিয়ে ইন্টারেস্টেড এখান থেকে একটু পড়াশোনা করতে পারেন এবং দেখতে পারেন যে আপনাদের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হচ্ছে কিনা। তো এই ব্যাপারগুলো ছিল হলো আপনাদের অ্যাবাউট সেকশনে বা অল টুলসে প্রত্যেকটা যদি আপনি দেখেন তাহলে আপনি 1 মাস লাগবে শুধু অপশনস গুলো বুঝতে, কিন্তু সবগুলার কাজ আমাদের না। আমাদের কন্টেন্ট বা অর্গানিক মার্কেটিং এ হলো কন্টেন্ট, ইনবক্স, তারপর হলো লিড সেন্টার, প্ল্যানার, এগুলা নিয়ে কাজ, ইনসাইট, তারপর সাউন্ড কালেকশন, এগুলো আমাদের কাজ। পেইড মার্কেটিং হলো অ্যাড ম্যানেজার, অ্যাড লিমিট পার পেজ, এগুলা নিয়ে কাজ। আরো কিছু আছে যেগুলো আমাদের বিলিং এন্ড পেমেন্টস, সবকিছু এখানে কিছু আমাদের কাজ আছে পেইড মার্কেটিং এ, কিছু হলো অর্গানিক মার্কেটিং এ, আর কিছু হলো আমাদের জন্য কোনো আপাতত ইম্পর্টেন্ট না। এমনকি কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের জন্য কিন্তু কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, লাইক মনিটাইজেশনে তারা মনিটাইজেশন নিয়ে দেখবে। তারপর হলো এই যে পে আউটসে তারা যে আর্নিংটা করবে সেটা পে আউটস থেকে তারা উইথড্র দিতে পারবে। সো এই অপশনস গুলা কন্টেন্ট ক্রিয়েটর। সো ফেসবুক দেখেন এমন একটা টুলস বানাইছে যেটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, বিজনেস ওনার বলেন, আপনার কি বলবো, আপনি ফেসবুক কন্ট্রোল করতে চান, ইনস্টাগ্রাম ম্যানেজ করতে চান, হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করতে চান, অ্যাড নিয়ে কাজ করতে চান, অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতে চান, সব এই টুলসে আছে। সো প্রত্যেকটা ধরে ধরে নিজের মতো করে এক্সপ্লোর করে বাকি ব্যাপারগুলো দেখতে পারেন যদি আপনার সেগুলো মনে হয় যে আপনার জন্য কাজের। বাট আমাদের মার্কেটিং এ যেগুলো লাগবে সেগুলো আমি দেখায় দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে, সেটা হলো মনিটাইজেশনের অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে স্যার মনিটাইজেশন রিকোয়ারমেন্ট তো ফুলফিল করতে চাচ্ছি, তো সেটা কিভাবে কি করব। তো সেটা যদি আপনি কন্টেন্ট রেগুলার আপলোড করেন তাহলে মনিটাইজেশন বলেন, একটা পেজ গ্রো করা বলেন, সেই ব্যাপারগুলো কিন্তু আপনার হবে। কন্টেন্ট কিভাবে আপলোড করতে হবে রেগুলার দেখেন। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পোস্ট বা লেখা তৈরি করবেন আপনি চ্যাট জিপিটি বা জেমিনি এআই দিয়ে, নিজেও লিখতে পারেন বাংলায় লিখলে। আর যদি ইংরেজিতে লিখতে চান তাহলে পোস্ট করবেন ইংরেজিতে চ্যাট জিপিটির মাধ্যমে, যেটা আমি আপনাদের কিন্তু চ্যাট জিপিটির ক্লাসে দেখাইছি। আপনারা ক্যানভা ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইন করা বা এডিট করা, অ্যাডোবে ফায়ারফ্লাই দিয়ে, ডাল ই, জেমিনি এআই, এগুলা ব্যবহার করে আপনারা যে ইমেজ তৈরি করতে পারবেন এবং এডিট করতে পারবেন সেগুলোও কিন্তু আমি ক্লাসে দেখাইছি। সো আপনি ইমেজ তৈরি করবেন এটা দিয়ে, পোস্ট করবেন এটা দিয়ে। সো এভাবে কিন্তু আপনারা রেগুলার বেসিসে পোস্ট করতে পারবেন। আপনি চাইলে ভিডিও ব্যবহার করতে পারেন, ভিডিওর জন্য আপনি স্টক ভিডিও সাইটগুলো ইউজ করতে পারেন, যেটা প্রত্যেকের ব্যাচের যে গ্রুপগুলো আছে, যেমন 64 ব্যাচের গ্রুপে আমি কিন্তু আপলোড দিয়ে রাখছি পুরো লিস্টটা। আপনারা অনেকেই ব্যাচের গ্রুপগুলা এগুলা খেয়াল করেন না, এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার। আমি কিন্তু ক্লাসে বলে দেই যে আমার এই আইডিতে জাস্ট ক্লিক যদি করেন দেখবেন যে আমি আপনাদের জন্য অনেক রিসোর্সফুল জিনিসগুলো এখানে আপলোড করে রাখছি। জাস্ট কপি পেস্ট করে সেভ করে রাখতে পারেন, এই পোস্ট নিজের আইডিতে অনলিমি করে শেয়ার দিয়ে রাখতে পারেন। তো এখানে দেখেন ফ্রি পিক, পিক্সেল, পিক্সাবে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। এগুলো থেকে ফ্রিতে ফটো এবং ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজের জন্য কন্টেন্ট বানাইতে পারবেন, কোনো কপিরাইট ইস্যু আসবে না। সো সিম্পল। আপনাদের কিভাবে কন্টেন্ট বানাবেন সেটা পর্যন্ত বলে দিচ্ছি, সাইটের লিস্ট দিয়ে দিচ্ছি, বাট কেউ এক্সপ্লোর করে না, যার কারণে জানে না। এখানে কেউ কি এমন আছে যে এই পোস্টটা দেখছে এবং এই ওয়েবসাইট গুলো একটু ভিজিট করে আসছে, ফটো টোটো ডাউনলোড করছে? কেউ কি এরকম আছে? যাক, কিছু মানুষ তো অলরেডি আছে যারা এটা নিয়ে কাজ করছে, দেখছে। সো ফ্রিতে ভিডিও, ফটো, ইমেজ, কন্টেন্ট কিভাবে কি করবেন এটা কি বুঝাইতে পারছি? আপনাদের কিন্তু মোটামুটি সবগুলা ক্লাস একটা একটার সাথে রিলেটেড। আমি পোস্ট লেখা আমি আগেই দেখাই দিয়েছি চ্যাট জিপিটি দিয়ে। তারপর আমি মনে করেন আপনাদের খুব আগেই দেখাই দিয়েছি ইমেজ কিভাবে জেনারেট করতে হয়। তারপর ভিডিও সেকশন, যেটা ক্যানভা এবং স্টক ভিডিও ব্যবহার করলে আপনাদের ভিডিও সেকশন কভার হয়ে যাবে। আর আপনি যদি গ্রো করতে চান তাহলে রিলস এর কোনো বিকল্প নাই। রিলস এর কোনো বিকল্প নাই। আপনি যদি রিলস আপলোড না দেন আপনার আইডি গ্রো করবে না। আগে পেজে সবকিছু করেই গ্রো করা যেত এবং সবকিছু আমরা করব, পোস্ট করব, ইমেজ আপলোড দিব, ভিডিও আপলোড দিব। বাট রিলস যদি আপলোড দেন তাহলে আপনার রিচ সবচেয়ে বেশি হবে। এই রিলস আপলোড দেওয়াটা আপনারা শিখেন, এই রিলস আপলোড দেওয়াটা আপনারা বুঝেন। তো রিলস আপলোড দেওয়া এটা আপনার হলো সবচেয়ে জোস। এটা আপনি আপনার ফোন দিয়েও করতে পারবেন, আপনি আপনার কম্পিউটারেও করতে পারবেন, আপনি এখানে স্টোরিতে দিতে পারবেন, যাই হোক ক্যানভা দিয়ে বানাইতে পারবেন। এই ব্যাপারগুলো একটু করবেন। আচ্ছা, রিলস এটা, তো এভাবে আপনারা মনে করেন রিলস তৈরি করবেন। আর স্টোরিটা আসলে এখানে থাকবে, স্টোরি, এটা করবেন কন্টেন্ট ক্রিয়েশন। তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আর ফেসবুকে সিকিউরিটি কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের নেক্সট ক্লাসে সবাইকে একসাথেই ডিসকাশন করি, সেটা ভালো হয়। বাট সমস্যা নেই, নেক্সট ক্লাস লাগবে না, আপনাদের আজকেই বলি আরো ভালো। সেটা হলো ফেসবুকে সিকিউরিটি আপনারা অনেক সময় জানতে চান যে সিকিউরিটি কিভাবে করবেন। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি যে আপনারা
ইমেল অ্যাড্রেস এমন একটা ব্যবহার করবেন ফেসবুকের ক্ষেত্রে যেটা অন্য কোথাও ব্যবহার করা হয়নি, তাহলেই হবে। কারণ ইমেল যদি আপনি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করেন, ওই ওয়েবসাইট গুলো আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাজ এ ডাটা সেভ করে রাখতেছে। সো এখান থেকে হ্যাকিং হইতে পারে কোনো আজে বাজে ওয়েবসাইট থাকলে, বা সব জায়গায় যদি সেম ইমেলটা ব্যবহার করেন। সো আপনার সোশ্যাল মিডিয়া ইমেলটা এমন হইতে হবে যেটা অন্য কোথাও ব্যবহার করা হয় নাই। পাসওয়ার্ডটা এমন হইতে হবে যেটা অনেক কঠিন, ছোট হাতের বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপর হলো বিভিন্ন হ্যাশ, তারপর @, ডলার, এরকম টাইপের ক্যারেক্টার বা চিহ্ন যেগুলাকে বলে সেগুলা, এবং ফোন নাম্বার, মানে সরি ফোন নাম্বার বলে নাম্বার। তো নাম্বার, অ্যালফাবেট, বড় হাতের ছোট হাতের অক্ষর, হ্যাশট্যাগস, তারপর বিভিন্ন টাইপের এরকম হিজিবিজি কোডের মতো ব্যবহার করলে পাসওয়ার্ডটা কেউ আপনারটা হ্যাক করতে পারবে না। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার এনাবল রাখতে পারেন। এটার জন্য ফোন নাম্বার ব্যবহার করবেন না, গুগল অথেন্টিকেটর নামে ফোনে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে সিকিউর থাকতে পারবেন। আর কোনো ফেসবুক থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো জিপ ফাইল ডাউনলোড করতে ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন, ভুলভাল কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এগুলো যদি করেন আপনার ফেসবুকটা হলো সবচেয়ে বেশি সিকিউরিটি, আপনার হাইয়েস্ট সিকিউরিটিতে থাকবে, এটা মাথায় রাখবেন। কি কি বললাম? ইমেল অ্যাড্রেস সব জায়গায় ব্যবহার করবেন না যেটা ফেসবুকে ব্যবহার করছেন। পাসওয়ার্ডটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, ক্যারেক্টার, নাম্বার, এগুলার কম্বিনেশনে রাখবেন। গুগল অথেন্টিকেটর ব্যবহার করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করে রাখবেন। আপনার রার বা জিপ ফাইল ডাউনলোড করবেন না, যদি ডাউনলোড করেন তাহলে ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপলোড দিয়ে আপনারা দেখতে পারেন যে এটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা। ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট আছে, virustotal.com। এখানে দেখেন আপনি এই ফাইল আপলোড দিয়ে দেখতে পারবেন, 650 MBর মতো ফাইল আপলোড দেওয়া যায়। তো একটা ফাইল 650 MBর মধ্যে হইলে আপলোড দিয়ে দেখবেন কোনো ভাইরাস আছে কিনা। আর ভুলভাল লিঙ্কে ক্লিক করবেন না। এখন আপনাদের পুরো পোস্ট জুড়ে কোনো, মানে আজকে ক্লাস জুড়ে কোনো কোয়েশ্চেন থাকলে করেন, তারপর আমরা বাকিটা দেখতেছি। লেভেলিং অটোমেটিক করা যায় না, আপনার ম্যানুয়ালি করতে হবে। বাইরের পেজ অটোমেশন করতে সে আপনাকে মেটা বিজনেস সুটের অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি এখান থেকে করবেন, তার আইডি পাসওয়ার্ড কিছুই লাগবে না। একটা পোস্ট দিয়ে এবি টেস্টিং হয় না। আপনার একটা পোস্টের দুইটা ভার্সন না হলে টেস্টিংটা করবেন কি? দুইটা ভার্সন থাকতে হবে। মিউজিক অ্যাড করলে কপিরাইট হবে না যদি ফেসবুক থেকে ডাউনলোড করে ব্যবহার করেন। আর আপনি যদি ফেসবুক থেকে অন্য কারো ভিডিও ডাউনলোড করে ব্যবহার করেন, এটাকে ডিরেক্ট কপিরাইট বলে, এটা তো ডাইরেক্ট আপনার সমস্যা হবে, আজকে না হোক কালকে সমস্যা হবে। আর ইনটেকের সাথে যে বাকি দুইটা টার্ম, সেটা আমি যেটা বললাম, ইনটেক মানে হলো মাত্র তারা র লিড, মানে মাত্র মেসেজ দিচ্ছে আর কিছুই করে নাই। তারপর হলো তারা কোয়ালিফাইড, মানে তারা মোটামুটি আপনি তাদের সাথে কনভারসেশন করতেছেন তখন। এটা এমন না যে আপনার ফেসবুক ডিসাইড করতেছে কোন লিডে আপনি সেভ করবেন, আপনি ডিসাইড করবেন যে সে কোন স্টেজে আছে। সে অর্ডার করলে কনভার্টেডে দিবেন, তার সাথে কমিউনিকেশন অনেক দূর হয়ে গেলে কোয়ালিফাইডে দিবেন, আর সে মাত্র মেসেজ দিলে ইনটেকে দিবেন। তো এখানে আপনার উপরে, এটা তো এমন না যে ফেসবুকের একেবারে মেপে মেপে দিতে হবে, আমি কিন্তু নিজে সিলেক্ট করছি যে কাকে কোন লিডে ফালাবো, তাই না? আর এবি টেস্টিং এর ক্যাপশন আপনি ভিন্ন দিতে পারেন সেম ভিডিওতে, আবার সেম ক্যাপশন রেখে ভিন্ন ভিডিও দিয়ে দেখতে পারেন। এবি টেস্টিং হলো এভাবে দুই ভাবে করা যায়, লেখা চেঞ্জ করে অথবা ভিডিও বা ফটো যেটা দিচ্ছেন অ্যাজ এ মিডিয়া সেটা চেঞ্জ করে। ফ্রি বুস্ট করা যায় না। সো ফ্রি বুস্ট বলতে কিছু নাই, আপনার টাকা লাগবে দুইটাতেই, অ্যাড রান করলেও টাকা লাগবে, বুস্ট করলেও টাকা লাগবে। রিলস এবি টেস্ট করা যায়, ভিডিও দিয়ে এবি টেস্ট করা যায়, লেখা দিয়ে এবি টেস্ট করা যায়, ইমেজ দিয়ে এবি টেস্ট করা যায়, সবকিছু দিয়ে এবি টেস্টিং করা যায়। সবগুলা লিড, লিড সেন্টার নামে একটা অপশন আমি দেখাইছি, একটা লিডকে সেভ করলেই লিড সেন্টারের উপরে ছোট করে দেখায়, সেখানে ক্লিক করলে লিড সেন্টারে নিয়ে যাবে। বুস্ট কি, এটা আপনারা নেক্সট যখন অ্যাডের ক্লাস শুরু হবে তখনই বুস্ট, অ্যাড রান সবকিছু আস্তে আস্তে শিখতে পারবেন। আপনি লিড ডাউনলোড সিএসভি ফাইলে করতে পারেন, এক্সেল ফাইলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। রিচ বানানোর জন্য রিলস আপলোড করতে হবে, যেগুলা মানে অবশ্যই রিলসে দেখবেন যে মানুষ কিন্তু যথেষ্ট কোয়ালিটি রিলস আপলোড করে। আপনি আবার এইটা ভাইবেন না যে আরেকজনের ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, স্টার দিতে টাকা লাগে, আপনি যদি কাউকে স্টার গিফট করতে চান আপনার আগে স্টার কিনতে হবে, স্টার কিনে দেন আপনি কাউকে গিফট করতে পারবেন। আর অন্যরাও যদি মনে করেন স্টার গিফট করে আপনাকে, তারা কিনেই আপনাকে গিফট করবে। বুস্ট করতে কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, এগুলো অ্যাড রানের ক্লাসে ধীরে সুস্থে দেখাবো। আর আপনারা যদি মনিটাইজেশন নিয়ে ইন্টারেস্টেড থাকেন, লাইক মনিটাইজেশন কিভাবে করব, তো এখানে কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হলো মনে করেন ব্ল্যাক হেড মেথড বলে। ওইটা কি জানেন? মনে করেন আপনারা, আচ্ছা আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দেন তো। আপনারা মনে করেন যতগুলো স্টুডেন্ট আছে এসএসডি মেইটিতে, যতগুলো স্টুডেন্ট আছে,
সবাই মিলে মনে করেন আমাদের হেল্প এন্ড সাপোর্ট গ্রুপে আনুমানিক 20-30 হাজার এখন পর্যন্ত, 4-5 বছরে আমাদের যত স্টুডেন্ট সব মিলে। তো এই যে 20-30 হাজার, আমি যদি গ্রুপে আমি পোস্ট করি যে আপনার একটা পেজের লিঙ্ক দিলাম, সবাই লাইক দেন, তাহলে রাতারাতি কি ওইটাতে পেজে অন্তত 1000, 2000 বা 5000 মতো লাইক চলে আসবে না? তো আমার কি একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে না মনিটাইজেশনের? এখন যদি আমি একটা 1 ঘন্টার ভিডিও আপলোড দিয়ে ওই গ্রুপে যে বলি যে সবাই একটু ভিডিওটা দেখবেন, তাহলে মনে হয় না যে রাতারাতি এটা কমপ্লিট হয়ে যাবে? সো এই ব্ল্যাক হেড মেথডটা আসলে এটাই করে। কি করে জানেন? এরকম বিভিন্ন গ্রুপ থাকে, ওই গ্রুপে সবাই টাকা পয়সার বিনিময়ে কাজ করে। তো গ্রুপে একজন লিডার থাকে, আপনি যদি লিডারের সাথে কথাবার্তা বলেন, সে আপনার থেকে পেমেন্ট নিবে এবং আপনার পেজে লাইক বাড়ায় দিবে বা ফলোয়ার বাড়ায় দিবে। এটা বাংলাদেশে আছে গ্রুপ, বাইরের দেশে আছে, বিভিন্ন টাইপের গ্রুপ থাকে। তাদের সাথে আপনি কথাবার্তা বলে অগ্রিম পেমেন্ট দিতে হয়, অনেক সময় দিতেও হয় না। তো যদি দেন, তাহলে তারা তাদের গ্রুপের মাধ্যমে কি করবে, আপনার এই পুরা মনে করেন যে ইয়াটা আছে পেজের লাইক ফলোয়ার যা যা আছে মোটামুটি সব বাড়ায় দিবে। তো এভাবে কিন্তু অনেকেই মনে করেন মনিটাইজেশন এনাবল করার সার্ভিসটা দেয়। এগুলাতে কিছু রিস্ক থেকে যায়, অনেক সময় লাইক চলে যায়, অনেক সময় একটু ঝামেলা হইতে পারে। তো এটা নিজ নিজ রিস্কে আপনারা নিলে, যদি প্রয়োজন হয় নিবেন, না নিলে না নিবেন। আমি জাস্ট জানায় রাখলাম এটাকে ব্ল্যাক হ্যাট মেথড বলে, কারণ এটা কোনো ইথিক্যাল বা কোনো কি বলবো নৈতিক কোনো কাজ না, এটা অনৈতিক একটা ব্যাপার, বা এটা বলা যায় যে ফেসবুককে ধোকা দেওয়ার ব্যাপার। ফেসবুক চায় আপনি কন্টেন্ট আপলোড করবেন, মানুষ জেনুইন দেখবে, দেন কন্টেন্ট পছন্দ করে আপনার পেজে লাইক বা ফলো দিবে, আপনার ওয়াচ টাইমও আস্তে আস্তে বাড়বে, এভাবে মনিটাইজেশন পাবেন। বাট এভাবে যে গ্রুপের মাধ্যমে বা কোনো এরকম বট বট ব্যবহার করে যদি আপনি এসব কাজ করেন, এটা আনইথিক্যাল। তো এই কারণে ফেসবুক এটা পছন্দ করে না। তো দ্যাটস ওয়াই এগুলো না করাই ভালো। বাট তারপরেও মনিটাইজেশনের যারা কাজ করে, তারা মানে কাজ বলতে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা কিন্তু চায় না যে মাসের পর মাস ভিডিও দিব, ফলোয়ার হবে না, ওয়াচ টাইম হবে না, এত পরিশ্রম করব, ডিমোটিভেট হয়ে যায়। তো তারা অনেক সময় এটা কিনে সার্ভিসটা নেয়। আর বিজনেস যারা আছে তারাও কিন্তু এই কাজটা করে। নতুন অবস্থায় বিজনেস করলে অনেক সময় দেখা গেছে যে আপনার লাইক ফলো না থাকলে কাস্টমাররা ট্রাস্ট করতে চায় না, ট্রাস্ট ইস্যু দেখা যায়। তো তখন 5-10 হাজার দেখা গেছে অনেকে লাইক ফলো কিনে রাখে। এতে অবশ্য পেজের একটু ক্ষতিও হয়, কারণ আপনি লাইক আসতেছে কিন্তু আপনার পোস্ট গুলোতে কোনো রিয়েক্ট নাই, কারণ ওই লাইক গুলা বলা যায় ডেড লাইক বা ইনঅ্যাক্টিভ লাইকের মতো হয়, যেগুলা আপনার কোনো পোস্টে রিয়েক্ট করবে না। এগুলো বটের মতো, মানে ফেক আইডি খুলে রাখছেন 100টা, মনে করেন এক একজন 10টা 15টা করে ফেক আইডি খুলে রাখছে, তারা শুধু লাইক দিয়ে চলে যাবে। তো এতে দেখা যাচ্ছে আপনার পোস্ট গুলাতে যখন করবেন কোনো এনগেজমেন্ট নাই, লাইক ফলো নাই, কিছুই নাই। এভাবে কিন্তু পেজের ক্ষতি হয়। সো অনেকে নেয়, বাট আবার অনেকের ক্ষতিও হয়। এখন কাদের ক্ষতি না হয়ে আপনি এইটা ব্যবহার করতে পারবেন বলেন তো? যদি আপনি রেগুলার বেসিসে অ্যাড রান করেন, আপনি যদি রেগুলার অ্যাড রান করেন, দেখবেন যে অটোমেটিক আপনার মনে করেন ওই 5-10 হাজার লাইক থাকলে অ্যাড রান করলে কাস্টমাররা আসবে, আপনার পেজে 5-10 হাজার লাইক দেখবে, ট্রাস্ট করবে, দেন আপনার থেকে হয়তো বা প্রোডাক্টটা কিনেও যাইতে পারে। একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা কিন্তু কোনো ফিজিক্যালি কোনো আপনাকে হেল্প করবে না, আপনার সাইকোলজিক্যাল ব্যাপার যে লাইক থাকলে মানুষ ট্রাস্ট করে। সেই কনসেপ্টটাকে কাজে লাগে অনেকে এরকম লাইক সেল করে, অনেকে এটা লাইক কিনেও। তো যাই হোক, এটা কি বুঝাইতে পারছি লাইকের ব্যাপারটা? ব্ল্যাক হেড মেথড হলো এইটাই, যে মানুষ এভাবে লাইক ফলোয়ার তারপর হলো ওয়াচ টাইম সবই বেচা কেনা করে, এটা নিজ রিস্কে নেয়। আপনার এনাফ বাজেট থাকলে এগুলো কোনোই ক্ষতিকর কিছু না, আবার বাজেট ভালো না থাকলে সবকিছু আপনার জন্য ক্ষতি হয়েও আসতে পারে। রিলসে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এনাফ, তারপর হলো কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন, এটা আমি ইনস্টাগ্রামের ক্লাসে ভালোভাবে বুঝাই দিব। ইনস্টাগ্রামের রিলসটা যেহেতু সহজে মনে করেন র্যাঙ্কে আনানো যায়, সো ইনস্টাগ্রামের রিলস এবং ফেসবুকের একেবারে সিমিলার টাইপ, আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। অ্যাড ম্যানেজারের এবি টেস্টিং আর পোস্টের এবি টেস্টিং সেম বলতে, এই এবি টেস্টিং ওয়ার্ডটার মানে সবগুলাতে সেমই, সেটা হলো টেস্ট করা। তো আপনি এখানে অ্যাড টেস্ট করতেছেন, আর এখানে আপনি ইয়া করতেছেন, কি বলে এটাকে, পোস্ট টেস্ট করতেছেন। আর হ্যাঁ, আপনার অ্যাড রান করে আপনি ফলোয়ার্স বাড়াইতে পারবেন, অ্যাড রান করে আপনি পেজে লাইক ফলোয়ার্স বাড়াইতে পারবেন। আর অ্যাড রান করে যে লাইক ফলোয়ার্স বাড়াবেন, সেটাতে আপনার মনিটাইজেশন এনাবল হবে, কোনো সমস্যা হবে না। মনিটাইজেশনের ধাপগুলা দেখায় তো দিলাম, যে মেটা বিজনেস স্যুট থেকে পেয়ে যাবেন, সেটা একটু দেখে নিন। যাই হোক, আজকে এটা আপনাদের ক্লাস ছিল। আপনারা যেগুলো বলছি, অনেকেই ক্লাসের বিভিন্ন পার্টে আসেন, ফার্স্টে আসেন, লাস্টে আসেন, মাঝে আসেন। এভাবে না করে পুরো ক্লাসটা যদি ধৈর্য ধরে করেন, আর যদি না বুঝেন আরেকবার দেখবেন, 2 বা 3 বার দেখবেন। এই ভিডিওটাতে আমি এত ইনফরমেশন দিছি, আপনি যদি পুরাটা বুঝেন, না বুঝে যদি 2-3 বার দেখে তারপর সময় নিয়ে বুঝেন, তাহলে বুঝবেন যে আসলে কত কিছু আমি বলে দিছি একসাথে। এই এত কিছু আসলে একবার একটা ভিডিওতে আপনারা পাবেন না। জাস্ট একটু জাস্ট বুঝেন, আমি যেগুলো বলছি আবার একটু দেখেন, দেখে দেখে আপনাদের কোনো প্রবলেম হলে সাপোর্টে চলে আসবেন। এতগুলো সাপোর্ট মেম্বার আছে, 5-6 জন আছে,
কোয়েশ্চেন করবেন তাদেরকে আইসা যে এটা বুঝি নাই ওইটা বুঝি নাই, তখন দেখা গেছে আপনার আরো মানে ভালোভাবে ক্লিয়ার হবে। আর যখন হোমওয়ার্ক করবেন তখন তো প্র্যাকটিক্যালি করলে আর কোনো কিছু দরকারই পড়বে না। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা আশা করি খুব মজা পাইছেন। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।